ইভিনিং। আমি সায়ক দাস। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে বর্তমানে সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছি, থার্ড ইয়ারে উঠছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি আমি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, পুরো ক্লিয়ারলি আসছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসলে মানে আমি অফলাইনে ক্লাস নিয়েছি, কিন্তু অনলাইনে এই সমস্ত সেট আপের ইয়েতে আজকে প্রথম, তাই আমার নিজেরও একটু নার্ভাস লাগছে। যাই হোক, আমি রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির থেকে ডিপ্লোমা পাস করেছি। তারপর জেনারেল র্যাঙ্ক হয়েছিল আমার 36। আমি কোনো মানে সেলফ স্টাডিতেই আমি জিলেট ক্র্যাক করেছিলাম। তো নিজে প্রিপারেশান নিয়ে যেমন করে যতটা প্ল্যান রেডি করে, আমার যদিও 6 মাস আমার ছিল, মানে আমি স্টাডি টাইমটা, তো তার মধ্যে আমি মানে যতটা পেরেছি খুব স্ট্র্যাটেজিক্যালি নিজেকে রেডি করেছিলাম। তো সেইভাবেই আমি ট্রাই করব তোমাদেরকেও কন্টেন্ট দেওয়ার বা শেখানোর, যেহেতু তোমরা আমাদেরই বয়সী বা আমাদের থেকে 1-2 বছরের ছোটো ভাই বোন, তো সেই মাফিক স্যার নয়, দাদা হিসাবে ইয়ে করার চেষ্টা করবো আর কি। একটা জিনিস বলবো যে যেখানে যে ডাউটই হবে, যখনই হবে তখনই কোশ্চেন করতে, কোশ্চেন চেপে রাখতে না। কারণ অনলাইন ক্লাসের একটা অসুবিধা হচ্ছে যে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না তোমাদেরকে। তো কে রেসপন্স দিচ্ছে, কে দিচ্ছে না, কি কে অ্যাক্টিভ আছে কি নেই, এটা একটা প্রবলেম। ঠিক আছে, আমি চেষ্টা করব যতটা সব কিছু মেনটেন করে চলার। তোমরাও একটু কোঅপারেট করো। আমি ডিজিটাল ইলেকট্রনিক্স আর কেমিস্ট্রি পার্টটা নেব। তো ইলেকট্রনিক্সের কি কেউ আছে এখানে? আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ডিজিটাল ইলেকট্রনিক্সে আজকে সব থেকে ইজি চ্যাপ্টার, যেখান থেকে অ্যাটলিস্ট একটা এমসিকিউ তো থাকবেই থাকবে। 10 নাম্বার ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে আসে। যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে সব থেকে সোজা চ্যাপ্টার হচ্ছে ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক্স, আমার এফ ট্রিপলি থেকে সব থেকে সোজা চ্যাপ্টার হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এবার ডিজিটাল ইলেকট্রনিক্সে খুবই ইজিলি মানে যে কটা কোশ্চেনই আসবে করে দেওয়া যায়। তো 10 নাম্বার যদি আমি এফ ট্রিপলি দেখি, এফ ট্রিপলি থেকে অ্যাটলিস্ট আমার টার্গেট থাকবে যে 10-এ আমি যেন 8 অ্যাটলিস্ট আমি স্কোর করতেই পারি। তো মিনিমাম বলছি, অ্যাটলিস্ট 8 যেন আমার টার্গেট থাকে, যে 8টা কোশ্চেন আমার ঠিক থাকবেই থাকবে। ঠিক আছে, তো তার মধ্যে সেই 8টা কোশ্চেনের মধ্যে একদম এটা শিওর হতে হবে যে এই ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটা থেকে আমি যে কটা এমসিকিউ আসবে আমি সবগুলোই ঠিকঠাক করে করব। এটা খুবই ইজি চ্যাপ্টার, খুবই ইজি চ্যাপ্টার। আমি বলবো জিলেটের সিলেবাসে থাকা সব থেকে ইজি চ্যাপ্টার এটাই। তো এটা দিয়েই আজকে শুরু করছি। ঠিক আছে, তো ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটা কি, যে ডিজিটাল ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্স তো আমরা দেখছি, চোখে দেখছি, যে আমাদের এই স্ক্রিন হোক, ল্যাপটপ হোক, বা হেডফোন হোক, যাই হোক, এগুলো সবই ইলেকট্রনিক্স পার্ট। তো ডিজিটাল ইলেকট্রনিক্স কি? ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে এর মধ্যে থাকা যে সমস্ত সফটওয়্যারগুলো আছে, ওই সমস্ত অপারেটিংয়ের জন্য কিছু লজিক বা অ্যালগোরিদম বা একটা সিকোয়েন্স, যেটা ধরে 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 কম্পিউটার কাজ করছে। কম্পিউটার তো আমরা সবাই জানি যে কম্পিউটার বাইনারি সিস্টেমে কাজ করে, 0 আর 1। তো 0 আর 1কে ও আমার ইনপুট ডেটা, অর্থাৎ আমি কথা বলছি, তাহলে আমার কথা যখন আমি বলছি তখন এই সাউন্ড এনার্জিটা, মেকানিক্যাল ভাইব্রেশন, এটা কি হচ্ছে, স্পিকারে যাচ্ছে। তো স্পিকার থেকে কি হচ্ছে না, সিগন্যালে ট্রান্সফার হয়, ইলেকট্রিক্যাল সিগন্যালে ট্রান্সফার হয়, সেটা কিন্তু যাচ্ছে তোমাদের স্পিকারে, মানে তোমাদের হেডফোনে। তো সেখান থেকে আবার কিন্তু স্পিকারে মেকানিক্যাল ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশন তোমার কানে যাচ্ছে, যার ফলে তুমি শুনতে পাচ্ছ। তো ইন বিটুইন এই যে ডিজিটাল ইন্টারাকশান পার্টটা, এটা যে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের থ্রু দিয়ে। আর এটা হওয়ার জন্য কম্পিউটার নিজে কাজ করছে, কিসের থ্রু দিয়ে কাজ করছে না, 0 আর 1-এর বেসিসে কাজ করছে। সে কিন্তু আমাদেরই ল্যাঙ্গুয়েজ বোঝে না, এই আমি তুমি 1 2 3 4 এই সমস্ত বাংলা ইংলিশ এগুলো ও বোঝে না। ও শুধু বোঝে 1 and 0। আর 1 and 0টাও কিন্তু ও নাম্বারও বোঝে না যে 1 কি 2। ও কি বোঝে না, ও বোঝে হাই ভোল্টেজ লো ভোল্টেজ। তো এক এক মানে কি, 1 আর 0-র মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কোনটা বেশি? 1টাই হচ্ছে হাই প্রায়োরিটি। তাহলে 1 হচ্ছে
হাই প্রায়োরিটি বা 1কে আমি কম্পেয়ার করতে পারি হাই ভোল্টেজ হিসাবে, আর 0কে আমি কম্পেয়ার করতে পারি লো ভোল্টেজ হিসাবে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমার ল্যাপটপে আমি যদি কোনো কিবোর্ডকে প্রেস করি, তাহলে প্রত্যেকটা কিবোর্ডের জন্য কয়েক মিলিভোল্ট জেনারেট হয় বা ওখান থেকে যায়। যে হয়তো ফর এক্সাম্পল আমি যদি 3 মিলিভোল্ট দিলাম, তাহলে 3 মিলিভোল্টের জন্য আমার হয়তো এ অ্যালফাবেটটা ডিফাইন করা আছে, যে তোমার যদি 3 মিলিভোল্ট তুমি ডিটেক্ট করো তাহলে তুমি এ লেটারটাকে নেবে। আবার যদি বলি আমি 1 মিলিভোল্ট নিই, তাহলে হয়তো কিউ লেটারটাকে ডিটেক্ট করবে। তো ভেরিয়াস সুইচের জন্য ভেরিয়াস টাইপস অফ ভোল্টেজ আমার ডিফাইন করা আছে। তাহলে এই যে 1 মিলিভোল্ট 2 মিলিভোল্ট যাই বললাম, এটা খুবই কম অ্যামাউন্টের, মিলি মানে 10⁻³ মানে 0.001 এত ভোল্টেজ। তো এই সমস্ত লজিক্যাল অপারেশন করার জন্য এবার তো গেল ভোল্টেজ। এবার ভোল্টেজ যাওয়ার পর, ওই কারেন্ট যাওয়ার পর ওটাকে প্রসেস করবে কি, তার ভেতরে থাকা আইসি হলো, ডায়োড হোক, যে সমস্ত ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলো আছে ওইগুলো আছে। এখন একটা আইসির মধ্যে বা একটা প্রসেসরের মধ্যে প্রচুর পরিমাণে ডিজিটাল সার্কিট আছে। ডিজিটাল সার্কিট বলো বা লজিক গেট বলো, লজিক গেট। তো এটা লজিক হিসাবেই কাজ করে, কম্পিউটার লজিক ছাড়া কিছু বোঝে না। তো তাকে এই লজিক বোঝাতে গেলে আগে আমাদেরকেও তার ও যেমনভাবে লজিক প্রসেস করতে পারবে সেই ছাঁচটা আমাদের তৈরি করতে হয়। সেই ছাঁচটা তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন টুলের সাহায্য নিই। তার মধ্যে একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, অ্যালজেব্রা মানে আমরা জানি বীজগণিত। এবার বীজগণিতের মধ্যে তো আমরা ভেরিয়াস অপারেশন করি। তো এই অপারেশনগুলো কি, যোগ বিয়োগ গুণ ভাগ এক্স ওয়াই ফাইন্ড করা। তো এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো হচ্ছে এক একটা অপারেন্ট বা যে সমস্ত মানে আমি যদি বলি যে আমার টুল, যে মানে যেগুলো দিয়ে আমি কাজ করব ওইগুলো। তো বুলিয়ান অ্যালজেব্রা প্রথমেই আসি যে, আচ্ছা আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার তো আজকে প্রথম ক্লাস, তো একটু সেট আপে হয়তো প্রবলেম হতেও পারে, কারণ কেউ হয়তো মিটে না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। তাহলে এই ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রথম যে পার্ট সেটা বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে ওটা শুরু করি। তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটা মানে এমন এক ধরনের অ্যালজেব্রিক সিস্টেম যেটা শুধুমাত্র দুটো জিনিসকে নিয়ে কাজ করে, দ্যাট ইজ ট্রু ফলস অর 1 0। তো 1 0কে আমি যেটা একটু আগে বললাম যে হয় 1 আর 0 ডিজিট তো আমরা বুঝছি, কিন্তু কম্পিউটার তাহলে কীভাবে বুঝছে? কম্পিউটার বুঝছে শুধুমাত্র তাকে ভোল্টেজ দেওয়া হচ্ছে কি হচ্ছে না। ভোল্টেজ যেটা দেওয়া হচ্ছে সেটা হাই ভোল্টেজ নাকি লো ভোল্টেজ। যদি লো ভোল্টেজ হয় তাহলে তাকে আমি কম্পেয়ার করতে পারি 0-র সাথে, আর যদি হাই ভোল্টেজ হয় তাকে আমি কম্পেয়ার করতে পারি 1-এর সাথে। তাহলে 1 আর 0, এখন আমরা ভোল্টেজ নিয়ে কাজ করব না এখানে, যেহেতু আমরা জিনিসটাকে বুঝছি তাই আমরা কি করব না 1 আর 0কে কম্পারেটিভলি ইন্ডিকেশন অফ হাই ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ এইটা ভেবে আমরা কাজ করব। তো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিছু অপারেটর থাকে, যেমন আমরা যখন বীজগণিত করেছি তখন কি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই সমস্ত রুল বীজগণিতের মতো করে আমরা শিখেছি। এখানেও কিন্তু কম্পিউটারের মতো করে আমরা কিছু রুল শিখব। তো এই বুলিয়ান অ্যালজেব্রা কে এলো আবার, ঠিক আছে। এতক্ষণ অবধি বুঝতে কারো সমস্যা নেই তো যে এই টপিকটা কেন পড়তে যাব? হ্যালো, এতক্ষণ অবধি কারো সমস্যা নেই তো? না না না। আচ্ছা ঠিক আছে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার কিছু টুল, যেগুলো অ্যাড করা ইয়ে করা, ওই সমস্ত টুল আমরা এবার দেখতে শুরু করি। সরি, ওই পেন সিলেক্ট করতে হবে। একটু তোমরা কোঅপারেট করো, আজকে আমার প্রথম ক্লাস এভাবে। তো বুলিয়ান অ্যালজেব্রার যে টুলগুলো আছে
যেগুলো দিয়ে আমরা ফার্দার প্লাস মাইনাস এই কাজগুলো করব, ওইগুলো হচ্ছে নম্বর 1 যদি দিই এ অ্যান্ড গেট, অ্যান্ড গেট ওকে। তো অ্যান্ড গেটকে একটা সাইন দিয়ে আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে। আচ্ছা এই কালিটা দেখা যাচ্ছে না, আমি কালিটা চেঞ্জ করি। অ্যান্ড গেটকে প্রত্যেকটা এখানে যে সমস্ত অপারেটর আছে, যে 1 নম্বর যদি ধরি দিই, মানে যদি বলি অ্যান্ড গেট, তাহলে এদের কিন্তু একটা সিম্বল আছে। কারণ আমরা সব জায়গায় এইভাবে লিখতে পারবো না যে অ্যান্ড মানে 1 অ্যান্ড 2, এভাবে তো লেখা যাবে না। তো সাইন দিয়ে যাতে আমরা একটা সার্কিট ডিজাইন করতে পারি, সার্কিট ডিজাইনের ক্ষেত্রেও এই সমস্ত সিম্বল ব্যবহার করতে হয়। যেমন ফর এক্সাম্পল আমি বললাম যে রেজিস্টার, রেজিস্টারকে তো আমি আর এইভাবে লিখতে পারবো না যে REGISTER, আমাকে তো একটা সাইন ডিফাইন করতে হবে। তো রেজিস্টারের সাইন আমরা এইভাবে ডিফাইন করি, দিয়ে এটাকে কি বলি যে আর। তো তেমনি এই অ্যান্ড গেটেরও একটা সাইন আছে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, তার আগে এটা মুছে দিই। সেটা হচ্ছে প্রথমে অ্যান্ড গেটের যে ডি আছে ওইটাকে লিখে দিতে হবে। এ কি হয়ে গেল, এই টাইপ, এটা হচ্ছে অ্যান্ড গেটের সাইন। তো যেহেতু অ্যান্ড গেটের এন্ডে একটা ডি আছে, কারণ 3টে মেন গেট আমরা পড়ব, 3টে মেন গেট কাজে লাগিয়ে আরও 5 রকম গেট আমরা তৈরি করব, এবং পরে আরও ওই গেটের নাম্বারটা বাড়তেও পারে। তাই প্রত্যেকটা গেটের যেহেতু সিম্বল আছে, ওগুলো যাতে কনফিউশন ক্রিয়েট না হয়, তাই এখানে অ্যান্ড গেটের ক্ষেত্রে এইভাবেই মনে রাখাটা সুবিধাজনক যে অ্যান্ডে ডি আছে, তো এটা ডি একটা সাইন হবে। অ্যান্ডে ডি, মুশকিল হচ্ছে। এইবার দেখা গেছে এই যে ডি সাইন লিখে। এবার হ্যাঁ, এখানে বলে রাখি যে বুলিয়ান অ্যালজেব্রায় প্রত্যেকটা আউটপুট কিন্তু সিঙ্গেল আউটপুট হবে। দ্যাট মিন্স এই আউটপুট আমি একটাই পাবো, কিন্তু ইনপুটে আমি 1টা 2টো 3টে 4টা 5টা, আমি যত খুশি ডট 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 আমি এন সংখ্যক আমি অ্যাড করতে পারি। এটা বুলিয়ান অ্যালজেব্রা যে কোনো টুলের ক্ষেত্রে পসিবল। তো এটা হচ্ছে অ্যান্ড গেটের সাইন। এইবার ইনপুট হিসাবে আমি কিছু নিই, ইনপুট হিসাবে, ঠিক আছে। তো ইনপুট হিসাবে আমি নেব, ধরা যাক আমি নিলাম এ, ধরা যাক আমি নিলাম এ, এটা নিলাম বি, সি, ডি, এই করে করে ডট 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 এন সংখ্যক আমার অ্যালফাবেট আমি নিয়েছি। তাহলে আমি নিতে পারি এন সংখ্যক, 1 থেকে 10টা 1000টা যত খুশি হতে পারে, কিন্তু আউটপুট আমার যাবে একটাই যাবে সবসময়। তো আমি আউটপুটকে ধরলাম ওয়াই, যে ওয়াই আমার আউটপুট। তাহলে ব্যাপারটা হচ্ছে এই অ্যান্ড গেট আমাকে কিভাবে আউটপুট দেবে। আপাতত আমি এখানে ফর্মুলাটা লিখি যে অ্যান্ড গেটের ফর্মুলাটা কি, তারপর এটা অ্যাকচুয়াল রিয়েল লাইফে কী ডিফাইন করছে আমি সেটাও ক্লিয়ারলি বলবো, যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয় যে এই অ্যান্ড মানে এটাই বা কেন হলো। ঠিক আছে, তাহলে অ্যান্ড হচ্ছে আমাদের সোজা ভাষায় বলা যায় যে গুণ করাটাই, কিন্তু গুণ নয় এটা। কারো কোনো ডাউট এত দূর অবধি? না দাদা। ঠিক আছে ঠিক আছে, এইভাবে একটু রেসপন্স দিলে ভালো হয়, কারণ আমিও তো বুঝতে পারছি না যে আমার অডিও সবসময় অডিয়েবল কিনা। ঠিক আছে, তো এই অ্যান্ড গেটের আউটপুট আমি ঠিক এইভাবে পাবো, প্রত্যেকটা ইনপুটের মাল্টিপ্লিকেশান হিসাবে। বোঝা গেল এটা? তাহলে আমি ট্রুথ টেবিল দেখি, ট্রুথ টেবিল। এবার বলবে যে ট্রুথ টেবিলটা কি? ট্রুথ টেবিল হচ্ছে একটা টেবিল যেখানে আমি ইনপুট আর আউটপুটকে ভাগ করে কি করি না, আমি ইনপুটে যা 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 খুশি আমি অ্যাসাইন করতে পারি, তার রেসপেক্টে আউটপুট ভ্যালুগুলো আমার কী কী আসছে আমি সেগুলো দেখব। ওইগুলোই আমার ওই যে একটা টেবিল, ওই টেবিলটাকে বলছে ট্রুথ টেবিল। তো জিলেটে এই কোশ্চেনও আসে যে একটা ট্রুথ টেবিল দিয়ে দেয়, দিয়ে বলে এই ট্রুথ টেবিলটা কোন গেটের। আর এই সমস্ত টুল যেগুলো বলছিলাম টুল, যে 1 নম্বর যেটা মানে করছি এখন যেটা, এটাকে বলে অ্যান্ড গেট, তো গেট হিসাবে বলে। তো
এই টুল যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের আউটপুট হলো ওয়াইয়ের যে ফর্মুলা সেটা হচ্ছে সমস্ত ইনপুটের মাল্টিপ্লিকেশান। অ্যাকচুয়ালি এটা জিওমেট্রিক্যাল অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশান নয়, এটা ডিজিটাল ইলেকট্রনিক্যাল বুলিয়ান অ্যালজেব্রাইক মাল্টিপ্লিকেশান। তো এক্ষেত্রে কি হচ্ছে আমি এটা দেখাবো যে কি হচ্ছে ব্যাপারটা। আপাতত অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি দেখি না এ অ্যান্ড বি অ্যান্ড সি অ্যান্ড ডি, এইভাবে আমি এটাকে প্রোনাউন্স করব যে ওয়াই ইজ ইকাল টু এ অ্যান্ড বি অ্যান্ড সি অ্যান্ড ডি। এবার আমি ট্রুথ টেবিলটা রেডি করি। তো আমি এখন মাল্টিপল এবিসিডি ইনপুট না নিয়ে আমি ইনপুটটা এখন কমিয়ে 2টো করে দিই, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশানে সুবিধা হবে, কারণ যত বেশি আমি ইনপুট নেব তত আমাকে বেশি মাল্টিপ্লিকেশান ফ্যাক্টর বাড়াতে হবে। তাহলে আমি এটাকে নিলাম এ, এটাকে নিলাম বি। তাহলে মাইকটা অন করে সবাই বলো আউটপুটটা কি হবে, ওয়াই ইকুয়াল টু, আমি ট্রুথ টেবিলটা এ ডট বি। হুম 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 তাহলে এখানে আমি লিখি ইনপুট, এখানে আমি লিখি আউটপুট। ঠিক আছে, এখন তাহলে এ আর বি, এ বি আউটপুট y ইকুয়াল টু এ অ্যান্ড বি। এই যে এখনই তোমরা বললে যে ডট, অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা ডট নয়, প্রোনাউন্সিয়েশনটা হবে এ অ্যান্ড বি, বোঝা গেছে? এ অ্যান্ড বি। আর এই অপারেশনটাকে বলা হয় অ্যান্ডিং অপারেশন, ANDING, অ্যান্ডিং অপারেশন, এ অ্যান্ড বি। ঠিক আছে, তাহলে আমি এখন এই এ আর বি এর ভ্যালু অ্যাসাইন করব। আমি প্রথমে ধরি 0, এর ভ্যালুও 0, বি এর ভ্যালুও 0। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 0, ঠিক তো? এর ভ্যালু অ্যাসাইন করলাম 1, এর ভ্যালু অ্যাসাইন করলাম 1, তাহলে এর ভ্যালু 1। এখন আমি এর ভ্যালু অ্যাসাইন করলাম 1, এর ভ্যালু অ্যাসাইন করলাম 0, তাহলে এখানে হবে 0। হুম 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 এইবার এটাকে আমি 0 নিলাম, এটাকে আমি 1 নিলাম, তাহলে এখানে আসবে 0। এটা হলো ট্রুথ টেবিল। তাহলে ট্রুথ টেবিলে আমি দেখলাম যে আমি যদি দুটো ইনপুট নিই, দ্যাট ইজ এ অ্যান্ড বি, এখন আমি ইনপুটে যদি 0 আর 1 এর মধ্যে যদি আমি ভ্যালু অ্যাসাইন করতে থাকি, তাহলে আমি 4 রকমভাবে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারবো। হয় দুটোই 0, অর্থাৎ দুটোই ফলস স্টেটমেন্ট, অথবা দুটোই লো ভোল্টেজ, অথবা দুটোই হাই ভোল্টেজ, মানে দুটোই 1, অথবা দুটোই ট্রু। এখানে আমি ট্রু অথবা হাই ভোল্টেজকে 1-এর সাথে কম্পেয়ার করছি, আর 0কে আমি কম্পেয়ার করছি লো ভোল্টেজ অথবা ফলসের সাথে। আরেকটা আমি কি নিতে পারি না 1 0, আরেকটা নিতে পারি আমি 0 আর 1। ঠিক আছে, তো এর ক্ষেত্রে মানে আমি কি দেখলাম যে বুলিয়ান অ্যালজেব্রায় অ্যান্ড অপারেন্ড আমাকে শুধুমাত্র যখনই দুটো স্টেটমেন্ট আমার ট্রু হচ্ছে, দ্যাট ইজ 1 অ্যান্ড 1, তখনই আমাকে সে আউটপুট শো করছে 1। আদারওয়াইজ সময় কিন্তু সে আমাকে আউটপুটে 0 দেখাচ্ছে। দ্যাট ডাজন্ট মিন কি আমার একটা ইনপুট ট্রু আছে, একটা ইনপুটে আমার হাই ভোল্টেজ থাকলেও একটা যদি লো থাকে, তাহলেও কিন্তু সবসময় আউটপুটে লো ভোল্টেজই দেখাবে। বোঝা গেছে এই পার্টটা? একদূর বোঝা গেছে? দাদা এখানে 0 কি হলে হাই ভোল্টেজ? হ্যাঁ, এটা হাই ভোল্টেজে অ্যাকচুয়ালি আমরা বলছি, কিন্তু কম্পিউটার তো হাই ভোল্টেজ, হ্যাঁ মানে এটা অ্যাকচুয়ালি কম্পিউটার হাই লো এই ব্যাপারটাকে ডিফাইন করতে পারে, যেহেতু তার কাছে তারের মধ্যে দিয়ে কি যাবে, কারেন্ট ফ্লো হবে, কারেন্ট আর ভোল্টেজ। আর সেই কারেন্ট আর ভোল্টেজ কী করবে না তোমার এই ডেটাটাকে মানে
রিপ্রেজেন্ট করবে। হাই ভোল্টেজ যদি হয় তাহলে সেটা তোমার স্টেটমেন্ট হচ্ছে ট্রু, তাহলে সেটা সে ট্রুটাকে নিয়ে যাবে, যেহেতু হাই ভোল্টেজ দিয়েছে তার মানে আমার স্টেটমেন্ট ট্রু আছে। এবারে ট্রু কি ফলস সেটা তুমি বোঝো, কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে হাই অ্যান্ড লো, 0 অ্যান্ড 1, দ্যাট ইজ। বোঝা গেছে এটা? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। এবার আমি যদি বলি যে এই অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা আমার সিগনিফিক্যান্স কী হতে পারে, আমি যদি বলি যে একটা ফিজিক্যাল অ্যান্ড গেট আমাকে তৈরি করে দেখাও, আমি কিন্তু তৈরি করতে পারবো। কিভাবে তৈরি করব না, আমি যদি এই কর্নারটা একটু দেখি, ধরলাম এখানে আমার একটা সুইচ আছে। সুইচের সিম্বল জানো তো তোমরা? এটাকে সুইচ বলে, হ্যাঁ এটাকে সুইচ বলে। হ্যাঁ দাদা। হুম হুম। এইবার আমি এইখানে রাখলাম একটা বাল্ব। এবার আমি একে একটা ডিসি ব্যাটারির মাধ্যমে যোগ করলাম। এইবার এই সুইচটার নাম দিলাম এ, এই সুইচটার নাম দিলাম বি। কটা সুইচ দেখা যাচ্ছে? দুটো দেখা যাচ্ছে। আর এটা আমার বাল্ব, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে? এইবার তোমরা নিজেরা ইনপুট দেখো, কম্পেয়ার করো এ আর বি। আমি যদি এ কে 0 রাখি, 0 মানে ওপেন আর 1 মানে ক্লোজ মনে করো, ঠিক আছে? এবার বলো আমি যদি এ কে ওপেন রাখি আর বি কে যদি ক্লোজ রাখি, তাহলে কি বাল্বটা জ্বলবে? না দাদা। জ্বলবে না। এটা বাল্ব কেবলমাত্র একটা কন্ডিশনেই জ্বলবে, যখন আমার এ বি দুটোই যখন আমার দুটোই ক্লোজ হবে। হ্যাঁ, বা আমার দুটোই ক্লোজ হবে, বা দুটোই 1 হবে, বা দুটোই আমার যখন ট্রু হবে। তো এই যে ইলেকট্রিক্যাল সার্কিটটা, এটা খানিকটা এটা টোটালি রিপ্রেজেন্ট করছে অ্যান্ড গেটকে, এই লজিকটাকে, যে ওয়াই ইজিক্যাল টু এ অ্যান্ড বি। বোঝা গেল এবার? বোঝা গেল? হ্যাঁ দাদা। আর দূর অবধি কোনো ডাউট নেই? তাহলে আমি এর পরের গেটে যাচ্ছি। তবে এখানে একটা জিনিস বলে রাখি, যে আমি যদি এখান থেকে একটা টার্মিনাল এইভাবে বার করে নিই, তখনও কিন্তু এটা বিকেই রিপ্রেজেন্ট করবে, তার কারণ এটা বি এর সাথে কানেক্টেড আছে এই পয়েন্টে। আমি যদি তাহলে আরেকটা এ কে জুড়তে চাই, তাহলে আমি এইভাবে নিয়ে আসবো, এইভাবে জাম্প করে, এটাকে বলে জাম্প করা। জাম্প করে আমি এইভাবে এ কে রিপ্রেজেন্ট করতে পারি আরেকবার। বোঝা গেল এবার? তাহলে আমার ইনপুট কটা হলো এক্ষেত্রে? একটা, দুটো, তিনটে, চারটে। কিন্তু এই অনেক সময় কোশ্চেনে এইভাবেও দিয়ে দেয় যে একটা অ্যান্ড গেট দিল, তো এর থেকে আরেকটা বার করে দিল। এবার এটাকে বললো 0, এটাকে বললো 1। এখন এইটা বলে দেওয়া থাকে না, এইটা বলে দেওয়া থাকে না। তো অনেকে কি করে, এইটাকে নিয়ে কনফিউজ হয়ে যায় যে এটার তাহলে কি হবে, বা এইটাকে হয়তো বললো যে এ, তাহলে অনেকে বলবে যে তাহলে আমি এর ভ্যালুটা মানে এইভাবে আছে, এখানে অ্যাড নেই, তাহলে কি এটা কিছু প্রিন্টিং মিস্টেক বা ভুল? না, এখানে এর ভ্যালুটা এটাই সিম্পলি অ্যাসাইন করা হয়েছে এ ইজিক্যাল টু 0, কারণ এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওয়্যারটা যার সাথে কানেক্টেড আছে, দ্যাটস ইট। আর এটা আউটপুট সবসময় একটাই টার্মিনাল আমার আউটপুট হবে। আর ইনপুটে আমি আগেই বলেছি যে আমি এর নাম্বার অফ আউটপুট আমি দিতে পারি, ইনপুট আমি দিতে পারি। তো এ গেল অ্যান্ড অপারেটর। এরপরে অর অপারেটরে আছে, তাহলে এটা আমি ইরেজ করে দিচ্ছি। সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। এখন শুধু বোঝো বসে বসে। এই বুঝে যাওয়ার পর যখন নোটসগুলোকে তোমরা গো থ্রু করবে, তখন দেখবে যে এই একই জিনিসই ডিসকাস করা আছে, তখন হয়তো আর বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, এটাকে তো নতুন পেজও অ্যাড করে দেওয়া যায়, ঠিক আছে। তো এরপরে আসি বুলিয়ান অ্যালজেব্রার দ্বিতীয়টা হচ্ছে অর গেট। অর, এখানে আমার তাহলে অর কথার অর্থ কি? অথবা অপশান থাকছে, মানে আমি এটা অথবা ওটা। দেখো প্রথমে কি ছিল? অ্যান্ড মানে কি? এটা এবং এটা, অর্থাৎ আমি এবং ভাই
মামার বাড়ি যাব, আমি এবং ভাই, আমার স্টেটমেন্টটা হচ্ছে আমি এবং ভাই মামার বাড়ি যাব। তো আমাদের মধ্যে কেউ যদি মিসিং হয় বা কেউ যদি না যায়, তাহলেই কিন্তু স্টেটমেন্টটা কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে, মানে আমি আউটপুটে 0 পাচ্ছিলাম, তাই নয় কি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। হুম। তো এখানে কি আমার অপশান থাকছে যে এ অথবা বি, যে কোনো একটাও আমি চুজ করতে পারি, আবার মানে দুজনও যেতে পারে। এটা মানে ঠিক এই ব্যাপারটাই যে এক্সাম হলে আমি গেছি, আমাকে মানে বলা আছে যে কোশ্চেন 1 অ্যান্ড 2 তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তার মানে 1 আর 2 তোমাকে দুটোই করতে হবে। আবার আমি বললাম 1 অর 2, তার মানে তোমাকে 1 অথবা 2 যে কোনো একটা করলেও হবে, বা তোমার যদি টাইম থাকে, ইচ্ছে হয়, তাহলে তুমি দুটো সলিউশনও করে দিয়ে আসতে পারো। তাই OR গেটের ক্ষেত্রে আমার অ্যালজেব্রাটা হচ্ছে y ইজিক্যাল টু a অর b। আমি এটাকে কিন্তু প্লাস বলবোই না, আমি এটাকে বলবো a অর b। এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের ভাষায় অরিং করা, অরিং, ও আর আই এন জি, অরিং করা। তাই হোক, তো আমি এর সিম্বলটা আঁকি, OR গেটের যে সিম্বলটা হয়, OR গেটের সিম্বল এই করে। তো ইনপুটে আমি এন নাম্বার অফ ইনপুট নিতে পারি, এ বি সি ডি ই এফ জি এইচ, যত খুশি, কিন্তু আউটপুট আমি একটাই পাবো, দ্যাট ইজ অনলি ওয়াই। তো আউটপুট আমার কি হলো, ওয়াই। ইনপুট আমার গেল এ অ্যান্ড বি, তাহলে আমি আউটপুটে কি পাবো, ওয়াই ইজিক্যাল টু এ অ্যান্ড বি। এবার আমি ট্রুথ টেবিলটা দেখি, তাহলে আমি লিখি এখানে ইনপুট, এবার আমি আসি আউটপুট, আউটপুটকে লিখলাম ওপি। এবার ইনপুটে এ আর হচ্ছে বি, আউটপুটে ওয়াই। বলো এবার, আমি তাহলে স্টার্টিংয়ে সেই আগের মতো করে করি, যে আমি 0 নিচ্ছি, 0, দুটোই 0 নিলাম, তাহলে 0 অথবা 0 বা 0 প্লাস, জিরো হবে। হ্যাঁ 0, 0 প্লাস 0 0। আমি এটা পরে আসবো, আমি এই রুলটাতেও আসবো, এরপরেই আসবো যে এই রুলগুলো কি অ্যাকচুয়ালি। এটাকে তোমরা জাস্ট দাদা এগুলো দাদা এগুলো ডিমর্গাস সূত্র নয়? ডিমর্গানস ল আছে এর পরে, এখনও আমি অ্যাডিং বা আলাদা কোনো অপারেশনে যাইনি। এরপর ধীরে ধীরে বুলিয়ান অ্যালজেব্রার এই গেটগুলো আমি দেখিয়ে নিয়ে তিনটে, তারপর আমি বুলিয়ান অ্যালজেব্রাতে যাব, যে অ্যালজেব্রাগুলো কি বলছে, তখন আমি ডিমর্গান ল পড়াবো, ঠিক আছে? তো ওকে দাদা। হ্যাঁ হ্যাঁ, তো 0 0 নিলাম। এটুকু বলি যে আমি হয়তো মুখে এটাকে প্লাস সাইন বলছি না, আমি এটাকে অরিং করা বলছি বা এ অর বি বলছি, কিন্তু অপারেশনটা যেহেতু প্লাস সাইন আছে, আমি প্লাসের মতন করেও কনসিডার করতে পারি। দ্যাট মিন্স 0 প্লাস 0 ইজিক্যাল টু 0। তাহলে আমি এখানে 0 1 নিলাম, তাহলে আউটপুট আমার 1 এলো। এবার আমি 1 নিলাম, 0 নিলাম, তাহলে আমার আউটপুট আসবে 1। এইবার আমি 1 1 নিলাম, তাহলে আমার আউটপুট আসবে 1 1 1 2 নয় কিন্তু, এই জন্য এটা বীজগাণিতিক যোগ নয়, আমি আগেই বলেছিলাম। দ্যাট মিন্স এইভাবে মানে তোমরা ধরো যে ট্রু 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 ফলস ট্রু ফলস ট্রু ট্রু, আমি নিচ থেকে বলছি, আবার বলছি 1 1 1, দ্যাট মিন্স ট্রু ট্রু ট্রু, বা হাই ভোল্টেজ, তার মানে আমার সেন্স করলো কি যে আমার হাই ভোল্টেজই আছে। হাই ভোল্টেজ লো ভোল্টেজ আমি যদি দুটোকে কম্পেয়ার করি, তাহলে সবসময় ওয়ারিংয়ের ক্ষেত্রে হাইটাই প্রায়োরিটি পাবে, দ্যাট ইজ 0 প্লাস 1 ইজিক্যাল টু 1। আলটিমেট যে হায়ার পার্টটা, ওটাই এখানে প্রায়োরিটি পাবে, সেটা হচ্ছে ট্রুথ। একটা যদি আমার ট্রুথ হয় স্টেটমেন্ট, তাহলেই আমার টোটাল আউটপুটটা ট্রু হয়ে যাবে। আমি এর ওই ইলেকট্রিক্যাল সার্কিটটা যেটা কম্পেয়ার করে আগেরটায় ড্র করেছিলাম, দুটো প্যারালাল, দুটো সিরিজে সুইচ দিয়ে,
এটাও আমি ড্র করব, দিলে বুঝবে যে এই ধরনের ইনপুটের ক্ষেত্রে আউটপুট আমার এই ধরনের আসছে কেন। ঠিক আছে, তাহলে 0 0 0। এইবার আমি সার্কিটটা ড্র করি, ইলেকট্রিক্যাল সার্কিটটা যেটা ড্র করেছিলাম। এটা বাল্ব হয়ে গেল। প্যারালালি যাবে, আচ্ছা এটা ঠিক আছে। কমপ্লেক্স হয়ে যাচ্ছে, একটু সোজা করে আনি। স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করি। বলো, এবার তোমরা নিজেরাই মিলিয়ে দেখো এই ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে আমার এই ওয়াই ইজিক্যাল টু এ অর বি বা এই ট্রুথ টেবিলের আমার আউটপুট ম্যাচ করছে কি না। সুইচ এ কে তোমরা এ ধরো, হ্যাঁ সুইচ এ আর বি এর মধ্যে ভ্যালু মানে অ্যাসাইন করো। 0কে ধরো সুইচ খোলা, 1কে ধরো সুইচ বন্ধ আছে। তাহলে বলো আমার এ অথবা বি এর মধ্যে যখন দুটোই ওপেন থাকবে, দুটোই যদি খোলা থাকে, তাহলে কি দুটোই আমার 0। তাহলে দুটোই যদি খোলা থাকে তাহলে আমার আউটপুটে বাল্ব তো জ্বলবে না, কারণ সার্কিট তো ক্লোজ হয়নি। এই সার্কিটটা বুঝতে কি কারুর প্রবলেম আছে? আগে সার্কিট একবার বলুন। হ্যাঁ আমি বলছি, এই সার্কিটটা একটু ভালো করে ফলো করো। আমি প্রথমে বলি যে আচ্ছা আমি মানে কারেন্ট কোন কোন দিক দিয়ে ফ্লো করতে পারে আমি সেটা দেখাই, দিলে হয়তো তোমাদের এটা ক্লিয়ার হবে যে সার্কিটটার সিগনিফিকেন্স কি। এটা আমার ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা প্লাস, এটা মাইনাস। কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো হয়? প্লাস থেকে মাইনাসের দিকে, ইলেকট্রন মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে আমি প্লাস থেকে মাইনাসের দিকে সবসময় কারেন্ট যদি ফ্লো হয়, মাইনাস প্লাস থেকে বেরিয়ে যদি সে যদি মাইনাসে ঢুকতে পারে, তাহলে সবসময় আমি জানবো আমার সার্কিট কমপ্লিট হয়েছে। আর সার্কিট কমপ্লিট হওয়া মানেই আমার বাল্ব থাক, হিটার থাক, মোবাইল চার্জার থাক, যাই থাক, সেটা আমার অ্যাপ্লায়েন্স, আমি ওটাকে সার্কিটে অ্যাড করেছি, ওটা কাজ করবে। যদি সুইচ আমার মানে অফ থাকে, দ্যাট মিন্স সুইচ যদি, আচ্ছা আমি বাংলায় বলি, যদি সুইচ আমার খোলা থাকে তাহলে কিন্তু আমার বাল্ব জ্বলবে না। আমি যতক্ষণ না সুইচটাকে ক্লোজ করছি, দ্যাট মিন্স আমি সুইচটাকে যতক্ষণ না টিপছি ততক্ষণ অবধি আমার বাল্ব জ্বলবে না। তো সুইচ টেপা মানে কি সার্কিটটা ওপেন না ক্লোজ? এটা আমার সুইচ, আমার হাতটা আমার সুইচ, এটা ওপেন আছে, সুইচ খোলা, সুইচটাকে বন্ধ করো। যদিও মানে আমার কথাটা ইয়ে হয়ে যাচ্ছে, কন্ট্রাডিক্টরি। আমি বলছি এই আমার হচ্ছে সুইচ খোলা আছে, ক্লোজ করলাম, সার্কিট ক্লোজ। এখন আমার কারেন্ট হাতের থ্রু দিয়ে ফ্লো করবে, কারণ মাঝখানে গ্যাপটা তো আর নেই, গ্যাপটা তো আমি ক্লোজ করেছি। তো তেমনি এখানেই এটা একটা সুইচ। এবার এই সুইচে প্লাস থেকে কারেন্ট এলো, কারেন্ট এসে এই বরাবর এলো, এই বরাবর এসে এই বরাবর যাচ্ছে, এটা তার যাওয়ারই। তখন সে দুদিকে ভাগ হয়ে যাবে, কিছুটা পার্ট এদিকে যাবে, কি ঠিক তো, কিছুটা পার্ট এদিকে যাবে, ঠিক। এইবার ও এসে দেখলো
যে এ বি দুটো একদম এই নোড এই পয়েন্টে দাঁড়িয়ে ও দেখছে যে আমি আর যাবো কোন দিক দিয়ে, আমার তো পাথ ক্লোজ নেই, আমার পাথ ওপেন আছে। দ্যাট মিন্স ওপেন মানে এখানে আমি বলছি জিরো, জিরো কন্ডিশন, কারণ যাওয়ার কোনো রাস্তাই নেই, মাঝখানে ফাঁকা আছে। তাহলে এ আমার কি হলো জিরো, এ আমার হলো জিরো। আবার বি কি হলো না, বি এরও পাথ এখানে এসে কারেন্টটা দেখছে কি যে আমার সার্কিট ক্লোজ নেই, সার্কিট আমার ওপেন সার্কিট, তখন বিও কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। দুটো যদি আমার ওপেন থাকে তার মানে জিরো জিরো খোলা, তাহলে এদিক দিয়ে আর ফার্দার কোনো কারেন্ট ফ্লো করে এই বাল্বের ভেতর দিয়ে ফ্লো হয়ে নেগেটিভ টার্মিনালে কিন্তু পৌঁছতে পারবে না। আর যদি না নেগেটিভ টার্মিনালে পৌঁছতে পারে তাহলে কিন্তু সার্কিট কমপ্লিট হলো না, আর সার্কিট যদি কমপ্লিট না হয় তাহলে বাল্ব জ্বলবে না। বোঝা গেল? মানে কারেন্টই তো ফ্লো হলো না, কারেন্ট তো এ আর বি পয়েন্টে এসেই তো আটকে আছে, ও তো যেতেই পারছে না, তাহলে আমার বাল্ব কি করে জ্বলবে বাল্বের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো না হয়। এইবার আমি বললাম যে আমি এ কে বন্ধ করতে চাই, বি কে খোলা রাখতে চাই, তাহলে এ কে আমি বন্ধ করে দিই, আমি বন্ধ করলাম, বি আমার খোলা আছে, তাহলে আমি কি বললাম যে এ বন্ধ আছে মানে এর সার্কিট আমার ওকে আছে, তার মানে এতে আমি 1 ভ্যালু অ্যাসাইন করলাম, বিতে অ্যাসাইন করলাম, যেহেতু খোলা আছে তাই জিরো, কোনো কারেন্টই যাচ্ছে না। তাহলে যা কারেন্ট ছিল যেটা কিছুটা এদিকে গেছিলো আর কিছুটা এদিকে আসছিল, তো এই এ দিয়েই সমস্ত কারেন্ট এদিক দিয়ে গিয়ে এইভাবে ফ্লো করে এই ডাইরেকশন বরাবর ফ্লো করবে, ফ্লো করে ও এদিকে এসে এদিকে গিয়ে এই বাল্বের ভেতর দিয়ে গিয়ে এইভাবে এসে সার্কিট ক্লোজ করে দেবে, মাইনাসে পৌঁছালো। ঠিক তো? হ্যাঁ দাদা। তো এইবার বলো তোমরা, ইয়েস স্যার। আমি যদি একটা সার্কিট ওপেন রাখি, দ্যাট মিন্স একটা সার্কিটে আমি যদি জিরো রাখি, বির ভ্যালু যদি আমি জিরো রাখি তাও, আর একটাকে যদি আমি অ্যাটলিস্ট একটা সুইচ যদি আমার অন থাকে তাহলে কিন্তু বাল্ব আমার জ্বলবে। একটা আমি এ কে যদি আমি অ্যাটলিস্ট 1 দিই, যে কোনো একটা, অথবা বি, আমি যদি বি কেও 1 করতাম, এ কে যদি জিরো করতাম, তাহলেও কিন্তু কারেন্ট এদিক দিয়ে ফ্লো হয়ে এই পার্ট দিয়ে গিয়ে এদিক দিয়ে হয়ে সার্কিট ফ্লো করে মাইনাসে গিয়ে পৌঁছাতো কি পৌঁছাতো না? পৌঁছাতো। তার মানে এইবার আমি ট্রুথ টেবিলটা ফলো করি, আমার যখন এও জিরো বিও জিরো তখন আমার বাল্ব জ্বলবেই না কোনো দিন, কারণ আমার দুটো সার্কিটই দুটো সুইচই আমার খোলা আছে, তো কারেন্ট ফ্লোয়িংয়ের পাথই নেই। আবার আমি দেখলাম আমি যে কোনো একটাকে কমপ্লিট করলাম সার্কিট, আমি একটাকে 1 দিলাম, একটাকে জিরো দিলাম, তার মানে কি একটা সার্কিট আমার কমপ্লিট আছে, একটা আমার তার কাটা আছে, মানে বি পয়েন্টে আমি ধরলাম এই পয়েন্টে খোলা আছে বা তার আমার কাটা আছে, তো কাটা মানে কি জিরো, আমার কারেন্ট ফ্লো জিরো হবে। কিন্তু একটা দিক দিয়ে যেই আমার কারেন্ট ফ্লো হচ্ছে, অ্যাটলিস্ট যে কোনো একটা দিক দিয়ে যদি আমার ফ্লো হয় তাহলেই কিন্তু বাল্বটা মানে জ্বলবে, সার্কিট তো সেটাই বলছে, তাই না? আগেরটাই কিন্তু ভুল ছিল না, আগেরটাই ভুল ছিল না কেন? আচ্ছা আমি সিম্পলি একটা কথা বলি, তুমি রাস্তা দিয়ে এ স্টেশন থেকে বি স্টেশনে যাচ্ছ, এখন এ স্টেশন থেকে বি স্টেশনে যাওয়ার দুটো রাস্তা আছে, এখন একটা রাস্তা যদি মেনটেনেন্স বা মেরামতির কাজ চলে, অর্থাৎ একটা রাস্তা দিয়ে যদি যান চলাচল বন্ধ হয়, তাহলে তুমি আরেকটা রাস্তা ধরে বেরিয়ে যেতে পারবে তো? তার মানে একটা রাস্তা যদি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তার মানে একটা রাস্তা যদি আমার জিরো হয়, যাতায়াতের জন্য যদি আমার জিরো হয়, তাহলেও আমার অল্টারনেট আরেকটা রাস্তা থাকছে, মানে এ অর বি, এ বি দুটো রাস্তার মধ্যে যে কোনো একটা, দ্যাট ইজ এ অর বি। কিন্তু আমি যদি দেখি আগেরটায় কী ছিল না, একটাই রাস্তা ছিল, একটার পর আরেকটা রাস্তা জুড়েছিল, তো একটা রাস্তা যদি খারাপ হয় তাহলে আমি ফাইনালি এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে গেলে আমাকে দুটো রাস্তাকেই ওকে হতে হবে। আমি যদি বলি দুটো ব্রিজ, একটা নদী পেরোবো, আমি দুটো ব্রিজ আছে, মানে একটা ব্রিজ একটার সাথে একটার পেছনে আরেকটার মানে পেছনে অ্যাড আছে, তাহলে দুটো ব্রিজকেই কিন্তু ওকে হতে হবে, তা না হলে কিন্তু তুমি যেতে পারবে না। কিন্তু আমি যদি বলি দুটো ব্রিজই প্যারালাল আছে, দ্যাট মিন্স আমি এখানে একটা ছবি আঁকি, ধরো তোমার এইটা এত দূর অবধি কারোর ডাউট আছে এখনো অবধি? মানে এই যে দুটো গেট পড়ালাম,
না দাদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমি ধরি যে এটা আমার একটা নদী, এটা নদী, এটা একটা নদীর আহ, সাঁকো, এটা ব্রিজ, এটা একটা ব্রিজ, এটাও একটা ব্রিজ। এখন এই ব্রিজটার নাম এ, এ ব্রিজ, এই ব্রিজটার নাম দিলাম বি ব্রিজ। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এই জায়গাটায় পৌঁছতে চাও, এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি। তো তুমি বলো এ বি দুটোর যদি একটা ব্রিজ ভেঙে পড়ে তুমি বাড়ি পৌঁছতে পারবে কি পারবে না? তুমি পারবে। এখানে ব্রিজকে কম্পেয়ার করা হয়েছে ইলেকট্রিক্যাল সুইচের সাথে, বাড়ি তোমার হচ্ছে এই আহ, এই বাড়িটা তোমার হচ্ছে বাল্বটা। তাহলে এখানে এটাই বলছে এই যে অর গেট, অর গেটটা এটাই রিপ্রেজেন্ট করছে, জাস্ট সিম্পল এই স্টোরিটাকেই রিপ্রেজেন্ট করছে ম্যাথমেটিক্যালি, আর কিচ্ছু না। ম্যাথমেটিক্যালি কী রিপ্রেজেন্ট করছে না, এ অর বি, ওয়াই ইজিক্যাল টু এ অর বি। ওয়াইটা কি আউটপুট, আউটপুটটা কি তোমার বাড়ি পৌঁছানো, এ আর বি কি দুটো ব্রিজ। তাহলে এ আর বি যদি প্যারালাল থাকে এটাকে বলে প্যারালাল কন্ডিশন। মনে করো এটা নদী, এই ব্রিজের তলা দিয়ে যাই হোক করে এইভাবে এইভাবে জল যাচ্ছে। তো এ আর বি দুটো ব্রিজের মধ্যে যদি দুটোই সঠিক থাকে, ঠিক থাকে, দুটোই যদি মানে ওকে থাকে, তাহলে তুমি বাড়ি পৌঁছাতে পারবে। দ্যাট মিন্স দুটোই যদি ওয়ান হয়, ওয়ান ওয়ান, আউটপুট কিন্তু ওয়ান, তুমি বাড়ি পৌঁছাচ্ছ। আবার আমি বললাম যে কোনো একটা ব্রিজ ভাঙলো, সেটা এ হতে পারে বি হতে পারে, দ্যাট মিন্স হয় এটা জিরো হলো অথবা বিটা জিরো হলো, তা সত্ত্বেও তুমি কিন্তু বাড়ি পৌঁছাতে পারবে। কারণ একটা ব্রিজ যদি আমার ভাঙে, আরেকটা ব্রিজ আমার সাবস্টিটিউট রেডি আছে, আমি চলে যাব তার ভেতর দিয়ে, তার উপর দিয়ে। তো যদি আমি বিটাকে আমি যদি জিরো ধরি, দ্যাট মিন্স আমি যদি ধরি বি ব্রিজটা আমার কোলাপস হয়ে গেছে, তাহলে আমি এর থ্রু দিয়ে বাড়ি পৌঁছাতে পারবো। দ্যাট মিন্স বাড়ি পৌঁছানো আমার আউটপুট যদি ওয়াই হয়, ওয়াইতে আমি ওয়ান পাবো, যদি আমার অ্যাটলিস্ট একটা আমার যদি ওয়ান হয়। তাহলে আমার ট্রুথ টেবিলও তো মানে তাই বলছে। ট্রুথ টেবিল বলছে কি, যে আমার একটা জিরো একটা ওয়ান, ওয়ান পাবো, একটা ওয়ান একটা জিরো, ওয়ান পাবো। দুটো ওয়ান হলে তো কোনো সমস্যাই নেই, আমি ওয়ানই পাবো। কিন্তু অ্যাটলিস্ট যে কোনো একটাকে আমাকে ওয়ান হতেই হবে, তা না হলে আমি আউটপুটে ওয়ান পাবো না। তো বুলিয়ান অ্যালজেব্রার এই অর গেটের বীজগাণিতিক ফর্মুলাটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এ অর বি, অথবা তোমরা যদি মনে রাখার সুবিধার্থে বলতে চাও ওয়াই ইজিক্যাল টু এ প্লাস বি, কিন্তু প্লাস তুমি বলতে পারো না, ঠিক আছে? তো এর ট্রুথ টেবিলটা এটাই। এখন যদি আমি এ বির জায়গায় সি ডি ই এফ জি এইচ যা খুশি দিয়ে দিই, তাহলেও আমার কিন্তু আউটপুটটা কেমন হতে পারে, আমি মাল্টিপল ইনপুট নিয়ে একটা দেখাই, ঠিক আছে? তাহলে আমি ট্রুথ টেবিলে ইনপুট ইনপুট আউটপুট, ঠিক আছে, ইনপুট আউটপুট। এবার আমি দেখি যে 1 0 0 0 কটা নিলাম, একটা দুটো তিনটে চারটে ইনপুট আমি নিলাম। তাহলে আউটপুটে আমার কি আসবে, y ইজিক্যাল টু 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, ওয়ান আসবে। হ্যাঁ ইজিক্যাল টু 1 আসবে। তাহলে আমি যদি এখন প্রত্যেকটাই জিরো করে দিই, তাহলে আমি আউটপুটে কি পাবো, জিরো। এখন আমি একটা ওয়ান, একটা নিলাম ওয়ান, সরি আমি এখানে প্লাস করে দিয়েছি। ইনপুটে তুমি কোনোদিনও প্লাস করতে পারবে না, যা হবে আউটপুটে হবে। তো একটা নিলাম ওয়ান ওয়ান ওয়ান, তুমি আউটপুটেও কিন্তু এটা বলো না যে তুমি 4 পাবে, তুমি পাবে 1। কারণ ও ডিটেক্ট করছে আমার ইনপুটে হাইয়েস্ট কি আছে, ও যেই দেখলো হাইয়েস্ট আমার ট্রুথ আছে, ও যেই দেখলো হাইয়েস্ট আমার 1 আছে, ও যেই দেখলো হাইয়েস্ট আমার একটা ব্রিজ ওকে আছে, ও যেই দেখলো হাইয়েস্ট আমার একটা ইলেকট্রিক্যালের সুইচ ক্লোজ আছে, ওপেন নেই, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে, অমনি ও আউটপুটে দেখিয়ে দিল হ্যাঁ আমার বাল্ব জ্বলবে, ও আউটপুটে দেখালো হ্যাঁ আমি 1 পাবো, ও আউটপুটে এটাও দেখালো যে হ্যাঁ আমি বাড়ি পৌঁছাতে পারবো, অ্যাটলিস্ট একটা ব্রিজ যদি আমার ওকে থাকে। বোঝা গেল?
এইবার আমি যদি বলি যে আগের যে ব্রিজটা, দ্যাট মিন্স অ্যান্ড গেটের যে ব্রিজটা আমি যদি ড্র করি ব্রিজ আকারে, তাহলে তার ব্রিজের কন্ডিশনটা কেমন হবে। এই একটা ব্রিজ, এখানে একটা সাপোর্ট আছে, কেউ যদি সিভিলের থাকে তাহলে সাপোর্টের ব্যাপারটা বুঝবে, বা অ্যাটলিস্ট তো এটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের তো তোমরা পড়েইছো ফার্স্ট ইয়ারে। এইটা মনে করো নদীর তীর, ঠিক আছে, এটা মনে করো তীর, এটা নদীর তীর, এটা তীর, এটা একটা সাপোর্ট, তলা দিয়ে জল যাচ্ছে। তো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে তোমার বাড়ি, তো বলো এটা এ আর এটা বি, যে কোনো একটা ব্রিজ যদি কোলাপস করে তুমি বাড়ি পৌঁছাতে পারবে? পারবে না। তোমাকে এ আর বি দুটোকেই ওয়ান হতে হবে, দুটোকে ওয়ান হলে তবেই তুমি আউটপুটে কি পাবে, তবেই তুমি আউটপুটে ওয়ান পাবে যে তুমি বাড়ি পৌঁছে গেছো। যদি বাড়ি পৌঁছানোটাই তোমার আলটিমেট গোল হয়, যদি বাড়ি পৌঁছানোটাই আলটিমেট ট্রুথ হয়, তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ কি ওয়ান, আর ইনপুটে কি ওয়ান ওয়ান ওয়ান। একটা যদি আমার জিরো হয়ে যায়, দ্যাট মিন্স একটা ব্রিজ যদি আমার কোলাপস করে, একটা ব্রিজ যদি আমার ভেঙে যায়, তাহলে তো তুমি তো মাঝ নদীতে এসে দাঁড়াবে, ঠিক কি না? বলো বলো। হ্যাঁ Hello? হ্যাঁ স্যার। এই সিম্পল জিনিসটা কি বোঝা যাচ্ছে? এটাকে আমি যদি বীজগণিতের ভাষায় বলতে চাই, তাহলে y ইজ ইকাল টু a and b। এটা হচ্ছে অ্যান্ড গেট, বোঝা গেল? এইবার লজিকটা আশা করি বোঝা গেছে, তাই নয় কি? এই ছবিটা হ্যাঁ, আরো বেটার না ওই ইলেকট্রিক্যাল সার্কিটের থেকে? ইলেকট্রিক্যালের সার্কিটটাও ইজি, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আমি এরপরে অরেরটাও লিখি। তাহলে অরের ক্ষেত্রে আমি y ইজ ইকাল টু কী পেলাম, এ, সরি এটা একটা প্লাস সাইন হবে। তাহলে সেক্ষেত্রে আমার ব্রিজটা কেমন আমি কিন্তু সেটা আগেই ড্র করে দেখিয়েছি। এই যে এইখানটায় দুটো ব্রিজ আমার প্যারালালি আছে, হাওড়া ব্রিজ আর বালি ব্রিজ বা সাঁতরাগাছি ব্রিজ যেটা বলা যায় আর কি, ওই দুটো ব্রিজ প্যারালাল। অর্থাৎ যদি হাওড়া ব্রিজ কোলাপস করে যায়, তুমি কিন্তু সাঁতরাগাছি থ্রু দিয়ে চলে যেতে পারবে কলকাতা। কিন্তু হাওড়া ব্রিজ যদি মাঝখানেই ভেঙে যায়, তাহলে তুমি কিন্তু শুধুমাত্র হাওড়া ব্রিজ দিয়ে ক্রস করতে পারবে না, বা দুটো ব্রিজ যদি মাঝখানেই ভেঙে যায়। যাই হোক, এই দুটো ব্রিজ প্যারালাল, এই দুটো ব্রিজ শ্রেণীতে আছে বা সিরিজে আছে, সিরিজ একটার পর একটা আছে। একটার পর একটা থাকলে যে কোনো একটা যদি ভেঙে যায়, অর্থাৎ যে কোনো একটা স্টেটমেন্ট যদি আমার ফলস হয়, তাহলে পুরো স্টেটমেন্টটাই আমার ফলস হয়ে যাবে। বোঝা গেছে এটা? তাহলে স্যার অ্যান্ড গেটের সার্কিট তো সিরিজেই থাকে। অ্যান্ড গেটের সার্কিট সিরিজে থাকে। এই তো এখানে সিরিজে আছে না, 1 নম্বর ব্রিজ, 2 নম্বর ব্রিজ, এ বি, এই ছবিটা দেখো। হ্যাঁ স্যার। অর গেটের ক্ষেত্রে কিন্তু প্যারালালে থাকে। এই দেখো, আমি এখানে অর গেটে দুটো ব্রিজকে দেখো তো, এ বি প্যারালালে আমি ড্র করেছি। এটা নদীর তীর, এটা নদীর তীর। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ছবিটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। অ্যান্ড অর, এবার হলো নর গেট। এইবার আমি আছি, সরি নট গেট, নট গেট। এত দূর অবধি কারুর কোনো ডাউট? এত দূর অবধি? না দাদা। না দাদা। হ্যাঁ বলছি, মানে কোনো হেজিটেশন নয়, যে যেখানে মনে হচ্ছে বলো, কোনো সমস্যা নেই। কারণ আমরাও তো পড়াশোনা করি, আমরাও যখন ক্লাসে গিয়ে প্রফেসরদের কোশ্চেন মানে কোনো এক্সপ্লেনেশন বুঝতে পারি না, মানে মনের মধ্যে একটা কি বলে, একটা হেজিটেশন চলতে থাকে যে এটা কেন হলো। মানে লজিক্যালি হয়তো স্যার ট্রুথ, স্যার ঠিকই বলছে, কিন্তু আমার সেটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না, বাট আমি সেটাকে ফোর্সফুলি অ্যাকসেপ্ট করছি, সেটা কিন্তু ঠিক নয়। তখন মনের মধ্যে ওই পড়ে স্যাটিসফ্যাকশানটা আসে না। কিন্তু যদি স্যাটিসফ্যাকশান আসে যে হ্যাঁ আমি তো এটা বুঝতে পারছি, তখন কি হয়, প্র্যাকটিস করতে গিয়ে মেমোরাইজ কম করতে হয়, ওটা তোমার ফ্লোতেই চলে আসে, তোমার লজিক্যালি ওটা তোমার ভেতর থেকে বেরিয়ে আসে যে হ্যাঁ এটাই তো এটা।
যার ফলে মানে টাফ কোশ্চেনগুলো ইজিলি অ্যাটেম্প করা যায়। কনসেপচুয়াল ক্লিয়ারিটি খুব ইন ডেপথ এবং খুব বেসিক লেভেল থেকেই থাকাটা জরুরি, যে কোনো জায়গাতেই যদি কোনো ডাউট মনে হচ্ছে বা কাউন্টার মনে হচ্ছে যে আমি কোশ্চেন করি, অবশ্যই করো, কোনো মানে সমস্যা নেই। আমি যতটা জানি আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। তো এরপরে যাচ্ছি সিতে। এটা হচ্ছে নট গেট। নট, এর নামেই দেখো নট আছে, তার মানে কি আমি আর ভাই, হয় আমি নয় ভাই, যে কোনো একজন যাবে মামার বাড়ি। আমি ভাই একসাথে নয়, বা আমি অথবা ভাই নয়, আমি আমি না মানে হয় আমি নয় ভাই, এরকম ব্যাপার, হয় এ নয় বি। তাহলে আমি এর আগে অ্যালজেব্রাটা লিখি যে ওয়াই যদি আউটপুট হয় তাহলে ইনপুটের একটাই হয়, এটা একটু আসছে আমি বলছি। বাকি যে সমস্ত গেট তোমরা দেখেছিলে, যে আমি যদি ড্র করি, যেখানে মানে আগেরগুলো আমি ড্র করছি, দিলে চোখের সামনে থাকবে, একটু বুঝতে সুবিধা হবে। অ্যান্ড গেট, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়েছিল, ওয়াই ইজ ইকাল টু এ অ্যান্ড বি, আর এক্ষেত্রে কি হয়েছিল, ওয়াই ইজ ইকাল টু এ অর বি। ঠিক আছে, ওহো আমি এখানে লিখিনি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নটের ক্ষেত্রে এটা হলো, এর ক্ষেত্রে ঠিক আছে, নট অ্যান্ড অর। অরের ক্ষেত্রে কী হবে, এ অর বি। আমি সাইনটা তাহলে ড্র করি অর গেটের, এটা। অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে হচ্ছে লাস্টে ডি আছে, এটা ভালো করে খেয়াল করবে, অ্যান্ডের লাস্টে ডি, তাই আমি আগে একটা ডি লিখে দেবো। তারপর আমি ইনপুট তো আমি যত খুশি নিতে পারি, 1 2 3 4 6 7 যা খুশি। আউটপুট কিন্তু আমার সবসময় একটাই হবে। এই সমস্ত গেট অ্যান্ড আর অর, এই দুটোর ক্ষেত্রে আমি এন নাম্বার অফ ইনপুট আমি নিতে পারি, অরের ক্ষেত্রেও আমি এন নাম্বার অফ ইনপুট নিতে পারি, কিন্তু নট গেটের ক্ষেত্রে আমার ইনপুট কেবলমাত্র একটাই হবে, অলওয়েজ ওয়ান। ইনপুট আমার অলওয়েজ ওয়ান, বোঝা গেছে? তো ইনপুট যদি আমার অলওয়েজ ওয়ান হয়, তাহলে আমি গেটটা আগে ড্র করি, একটা ত্রিভুজ ড্র করব। ও এদিকে চলে গেল, আসলে আমি আসলে লিখছি ওই টাচ প্যাডে, তাই স্ক্রিনে আমি জাস্ট লেখা দেখতে পাচ্ছি, কিন্তু আমার লেখাটা চলছে নিচের দিকে, যার ফলে ওই স্ক্রিন হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা ঠিকঠাক করতে পারছি না, হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আজ যদিও প্রথম ক্লাস। আচ্ছা, তাহলে নট গেটের ক্ষেত্রে কি হচ্ছে, সিম্বলটা এই, বোঝা গেছে? এটাই সিম্বল, এই তিনটে সিম্বল তোমাদেরকে কিন্তু একটু প্র্যাকটিস করে মেমোরাইজ করতে হবে। তার মধ্যে অ্যান্ড গেট তোমরা অলরেডি দেখেই বুঝতে পারবে যে তাতে একটা ডি আছে, বাকি অর গেটটা একটু দেখতে হবে, আর নট গেট হচ্ছে এটা। তাহলে নট গেট বলছে কি না, আমার ইনপুটে যেটা আসবে আমি তাকে চেঞ্জ করে দেবো আউটপুটে। ইনপুটে আমি ধরলাম এ, তাহলে আমি নট গেটের ট্রুথ টেবিলটা ড্র করে দেখি, তাহলে আমি ট্রুথ টেবিল অফ নট, লেখাগুলো কি ক্লিয়ার? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে স্যার বলার দরকার নেই, তোমরা দাদা বললেই হবে, কারণ যদি তোমরা, আশা করি যদি কেউ জেইউতে আসো তাহলে তো দেখা হবেই। ট্রুথ টেবিল অফ নট, তাহলে ইনপুটে একটাই ইনপুট, তাহলে এ, আর হচ্ছে আউটপুটের ক্ষেত্রে আমি কি দিয়েছি, ওয়াই ইজ ইকুয়াল টু এ বার, এই সাইনটাকে বলে এ বার, বোঝা গেছে? এ বার বা এ কমপ্লিমেন্ট, মানে এর পরিবর্তে যেটা, একে চেঞ্জ করলে আমি যেটা পাবো সেটা এ কমপ্লিমেন্ট, দ্যাট ইজ। তো এখানে তাহলে বলো, ইনপুট যদি একটা হয় তাহলে তুমি 0 আর 1 এর মধ্যে কী কী ইনপুট দিতে পারবে বলো? প্রথমে 0 দিব, বা আমি প্রথমে 1ও দিতে পারি, কোনো সমস্যা নেই, পরে আমি 1 দিতে পারি, 0 1 অল্টারনেট করে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দাদা ইনপুট 1 দিলে আউটপুট 0 দেবে, আর 0 দিলে 1 দেবে। একদম একদম একদম,
এটাই, এই তো বলে দিচ্ছে যে আমি আর একটু ইজি ভাষায় বলে দিই যে নট মানে কি, যদি জিরো যায়, যদি জিরো মামার বাড়ি যায় তাহলে যাচ্ছে নাটা কে, ওয়ান যাচ্ছে না। তো এই নট গেট সবসময় যেটা যাচ্ছে না ইনপুটের অপোজিটটাই ও আউটপুট দেয়। তাহলে আমার যদি ইনপুট জিরো হয় তাহলে আমার আউটপুট কি হবে, জিরো বার, দ্যাট ইজ, তাহলে আমি লিখি ওয়াই ইজ ইকাল টু জিরো বার দ্যাট ইজ ওয়ান, অর্থাৎ জিরোর পরিবর্তে যেটা হলো সেটা হচ্ছে ওয়ান। এরপর যাই ওয়ান, তাহলে এটা আর বলার অপেক্ষা রাখে না যে ওয়ান বার দ্যাট ইজ জিরো। বোঝা গেল ব্যাপারটা? একটা জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ইনপুট আর আউটপুট এই দুটো কিন্তু তোমার নট গেটের ক্ষেত্রে, শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট একটা আউটপুট, বাকিগুলোর ক্ষেত্রে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ এখন সামনে এসছে, হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা হ্যাঁ। হ্যাঁ তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখো তো আমি কিন্তু একটা দুটো তিনটে চারটা পাঁচটা ইনপুট দিয়েছি, আর অরের ক্ষেত্রে দেখো চারটা দিয়েছি। আমি সেটা পাঁচটার জায়গায় 5000টাও ইনপুট আমি দিতে পারতাম, আউটপুট কিন্তু সবারই একটা করে। ঠিক আছে, এইবার আমি আসি যে সমস্ত বেসিক বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো আছে আমি সেইগুলোতে আসি। ঠিক আছে, তো লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রা করতে গেলে এই যে আমি বলে যাচ্ছিলাম যে 1 প্লাস 0 ইজিক্যাল টু 1, 0.0 ইজিক্যাল টু 0 বা 1.0 ইজিক্যাল টু 0, এইগুলো যে করছিলাম তোমাদের মনে হতে পারে যে এগুলো কি নিজের মতো করে আমি লিখে দিচ্ছি, তা নয়। তার জন্য এখানকার এই অ্যালজেব্রাগুলো যে লস আছে বুলিয়ান অ্যালজেব্রা, আমরা নাম দিই বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে এই যে সমস্ত গেটগুলো আছে না, তোমরা অ্যাকচুয়ালি আমি গেটটা আগে দেখালাম যে অপারেশনটা কি হচ্ছে, এখন আমি তোমাদেরকে শুরু থেকে শুরু করছি যে অ্যাকচুয়ালি অ্যালজেব্রা দিয়ে গিয়ে আমি কোথায় পৌঁছতে পারি। ঠিক আছে, আমার এই অ্যালজেব্রাগুলো দেখো শুরুতে যদি আমি এই 1+1 ইজিক্যাল টু 1+0 ইজিক্যাল টু 1 এটা যদি বলতাম, বা 0.0 ইজিক্যাল টু যদি 0 বলতাম, তাহলে তোমাদের মনে হতো অ্যাকচুয়ালি তো ডট বলা হয় না, বলা হয় 0 অর 0 অ্যান্ড 0। তো তখনই যদি আমি অ্যালজেব্রা পড়াতে গিয়ে শুরুতেই যদি আমি 0 অ্যান্ড 0 ইজিক্যাল টু 0 বলতাম, তখন তোমাদের মনে হতো যে ডটকে অ্যান্ড কেন বলা হচ্ছে, বা আমি 1+0 একে 1ই বা কেন বলবো, এটা আমার কি কাজেই বা লাগবে। তো কোন কাজে লাগে সেটা আমি কিন্তু এতক্ষণ অবধি বোঝালাম যে ওই সমস্ত লজিক গেটগুলোর অপারেশন চালাতে গেলে আমার এই সমস্ত অ্যালজেব্রা থ্রু দিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমি ধরো একটা দোকানে বসেছি, এবার দোকানে আমার কেনা বেচার হিসেব যদি আমি করতে চাই তাহলে আমাকে তো প্লাস মাইনাসের থ্রু দিয়ে তো যেতে হবে। তো দোকানে কেনা বেচার হিসেব যদি আমার এই গেটের থ্রু দিয়ে হয় তাহলে গেট কাজ করবে কিসের থ্রু দিয়ে, এই সমস্ত লস দিয়ে, যে যোগ কী করে হবে বিয়োগ কী করে হবে, এই সমস্ত লসের থ্রু দিয়ে আমরা ওই সমস্ত গেট অপারেট হবে। বোঝা গেল ব্যাপারটা? এইবার আমি মানে একটা একটা করে বলবো যে এই সমস্ত লগুলো তোমাদের কি বলে। প্রথমে বলছে যে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কী বলছে না, চেঞ্জ ইন পজিশান। দেখো শুরুতেই মানে আমি লিখেছি যে চেঞ্জ ইন পজিশান, তার মানেটা কি, আমি এটা মুছে দিচ্ছি। চেঞ্জ ইন পজিশান মিন্স, ধরো তুমি নিলে এ और বি করলে, ও এটা আমি কোথায় লিখছি, সরি এ और বি ইজিক্যাল টু কমিউটেটিভ মানে ধরো আমার দুটো ইনপুট আছে দ্যাট ইজ এ অ্যান্ড বি, আমি এ বিকে অপারেশন করতে গিয়ে আমি ইন্টারচেঞ্জও করতে পারি। ইন্টারচেঞ্জ মানে কি, এ প্লাস বি জায়গা পরিবর্তন, সোজা কথা। চেঞ্জ ইন পজিশান এটা ইজিক্যাল টু বি প্লাস এও করতে পারি।
এটা খুব বোকা বোকা মনে হতে পারে যে এটা আবার কি ল, এ প্লাস বি যা বি প্লাস এও তো তা না। প্রথমেই আমি বলেছিলাম যে বুলিয়ান, দাদা এই দুটো পুরোপুরি ডিফারেন্স এখানে। হ্যাঁ বুলিয়ান অ্যালজেব্রা নর্মাল অ্যালজেব্রার মতো নয় যে 2+3=5, তাহলে 3+2=5। এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার থ্রু দিয়ে এটা পসিবল নাও হতে পারে। এই অপারেশনের ক্ষেত্রে এটা পসিবল হয়ে গেছে, কিন্তু পরবর্তী যখন ডি মর্গ্যানের ল থ্রু দিয়ে যাব তখন আমি এটা দেখাবো যে এ প্লাস বি নট ইজিক্যাল টু বি প্লাস এও হতে পারে। তো আপাতত এটাই দেখো, যদি আমি দুটো ইনপুটের পজিশান আমি ইন্টারচেঞ্জ করতে পারি তাহলে এটা হয়ে যাবে কমিউটেটিভ ল। অর্থাৎ আমি যদি এখানে ধরো এ বি না নিয়ে আরও অন্য কিছু নিতাম, ধরো এক্স ডট ওয়াই, আপাতত ডটই বলছি, তাহলে আমি এখানে ওয়াই ডট এক্স লিখতে পারি। বোঝা গেছে? আমি ইন্টারচেঞ্জ করতে পারছি, মানে এক্সের পজিশান ওয়াইতে, ওয়াইয়ের পজিশান আমি এক্সে দিতে পারছি। বোঝা গেছে? এই আপাতত এটুকু দেখো যে কমিউটেটিভ মানে তুমি দুটো পজিশান চেঞ্জ করতে পারছো, এ কে বি এর জায়গায়, বি কে এর জায়গায় করতে পারছো আউটপুটে। তোমার আউটপুট যা আসছিল তাই আসছে, দ্যাট মিন্স তোমার এ প্লাস বি ইজিক্যাল টু যদি মনে করো ওয়াই আসছিল, তাহলে বি প্লাস এও কিন্তু এখন ওয়াই আসবে, আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। আবার এক্স ডট ওয়াই, এটা কিন্তু ডট নয়, আমি বলেছিলাম আগের বারে ডট নয়, এটা এ অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এক্স অ্যান্ড ওয়াইকে তুমি ওয়াই অ্যান্ড এক্সও যদি করতে পারো, কন্ডিশন আমি অ্যাপ্লাই করছি, যদি ইফ, তখনই এটা মানে বলবো যে এটা কমিউটেটিভ লকে ফলো করছে। দ্যাট মিন্স চেঞ্জ ইন পজিশন আমি করতে পারছি। তো এই চেঞ্জ ইন পজিশনটা হচ্ছে কমিউটেটিভ ল। বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এরপর আসছি আমি অ্যাসোসিয়েটিভ ল। তো অ্যাসোসিয়েটিভ ল কি বলছে না, ধরো এ, আমি মুছে দিই, তাহলে কমিউটেটিভ লটা বোঝা গেল সবার। আমি আর রিপিট করলাম না, পুরোটাই মুছে দিলাম, কিন্তু মাথায় কি থাকবে না আমি সাইটে লিখে দিচ্ছি। চেঞ্জ ইন পজিশন, আমি যদি ধরি যে ইনপুট আমি নিলাম এ কমা বি, এবার আমি ওর অপারেশন করছি, ধরলাম অরিং, আরেকটা করলাম অ্যান্ডিং। ঠিক আছে? তাহলে অরিং করলে আমি কি পাবো কেউ বলতে পারবে? এ আর বি আমি যদি ইনপুট নিই তাহলে আমি আউটপুটে অরিং করলে আমি কি পাবো বলো? এ প্লাস বি। এ প্লাস বি, তাহলে আরে সিম্পল, জাস্ট অর। এই আমি কি করছি, আই এম প্লেইং, তো প্লে ভার্বের পরে আইএনজি, এখানে কি হচ্ছে অরিং করছি, তার মানে অপারেশনটা কি অর, তারপর আইএনজি যোগ হচ্ছে। এখানেও তেমনি অ্যান্ড, তাহলে এখানে হবে এ প্লাস বি, তাহলে এখানে কি হবে এ ডট বি। হ্যাঁ এ ডট বি। এইবার আমি বলছি আমার আউটপুট ওয়াই, এখানেও কি আমার আউটপুট ওয়াই। এখন আমি দেখলাম যে আমি এ আর বি দুটোর পজিশান যদি আমি ইন্টারচেঞ্জ করতে পারি, দ্যাট মিন্স আমি যদি এখানে বি প্লাস এ এটা করেও যদি আমি দেখি আমার ওয়াই আসছে, দ্যাট মিন্স আমার আউটপুট সেম, তাহলে আমি বলতে পারি এটাই কমিউটেটিভ ল ফলো করছে। বোঝা গেছে? তাহলে এটাকে যদি কমিউটেটিভ ল ফলো করাতে হয় তাহলে আমার এই আউটপুটকে আমি এ বি আকারে কেমন করে লিখতে পারবো কেউ বলবে? বি ডট এ। বি ডট এ, ঠিক আছে? তাহলে কমিউটেটিভ লটা আমি সেপারেট করে দিই। এইবার আসি অ্যাসোসিয়েটিভ ল। আপাতত এই লগুলো একটু তোমরা জেনে রাখো, কারণ এই লগুলো ফার্দার লজিক সার্কিটে যখন
প্রবলেম আসবে, খুব বড় বড় প্রবলেম, তখন আমরা তাকে ভেঙে ছোট 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 করে নিতে পারবো। আপাতত একটু বোঝো ব্যাপারগুলো, মানে অ্যাটলিস্ট মাথায় রাখো, পরে গিয়ে বুঝবে যে কোথায় লাগছে এই লগুলো যখন লজিক্যাল অপারেশনগুলো করব। তো অ্যাসোসিয়েটিভ ল এতক্ষণে আসছে। পৃথ্বীশ প্রামাণিক, পৃথ্বীশ তুমি শুনতে পাচ্ছ? হ্যালো পৃথ্বীশ, হ্যালো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেকটাই না, মাত্র 3টে গেট পড়িয়েছি শুধু, আর কিচ্ছু না। এটা তো রেকর্ডেডই থাকবে, তো দেখে নিতে পারো। যাই হোক, অ্যাসোসিয়েটিভ লতে যাই। অ্যাসোসিয়েটিভ ল বলছে যে অরিংয়ের ক্ষেত্রে তাহলে আমার ইনপুট সেম থাকবে। আচ্ছা আমি এখান থেকেই করে দিই। ঠিক আছে, তাহলে আমার ইনপুট আমি কি কি নিয়েছি বলো? এ আর বি, ঠিক তো? এ আর বি, আরে এই তো ইনপুট আমার এ আর বি দুটোই তো আছে। তাহলে আমি এখন ওয়ারিংয়ের ক্ষেত্রে দেখব, অ্যান্ডিংয়ের ক্ষেত্রে দেখব। এখানে আমি আরেকটা ইনপুট নিলাম, জাস্ট সি নিলাম। আমি তো বলেছি আমি এন নাম্বার অফ ইনপুট আমি নিতেই পারি। তো অ্যাসোসিয়েটিভ ল এ বি সি আমি নিয়েছি ইনপুট। ভালো করে এই লটা একটু খেয়াল করো, ইজি আছে কিন্তু একটু অ্যাটেনশন দরকার। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এই লটা কি এক্সপ্লেন করব নাকি তোমরা দেখে বুঝতে পারছো? রেসপন্স দাও। দাদা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে? মানে আমি বলছি যে আমি ধরলাম মানে এ, আমার অপারেশনটা কি ছিল? আমার অপারেশনটা ছিল এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি যদি হয়, তাহলে আমি এর আউটপুট যদি ওয়াই বার করতে চাই, এখন আমি কি করব? একসাথে 3টে অ্যাড না করে আমি বললাম যে আমি আগে এ আর বি অ্যাড করব, তার যা আউটকাম আসবে তার সাথে আমি সি কে অ্যাড করব। আবার কেউ কি করলো যে না আমি এ কে রেখে বি আর সি কে অ্যাড করব, তার যা আউটকাম আসবে তার সাথে আমি এ কে অ্যাড করে আমি আউটপুট পাবো। তো এটা অরের ক্ষেত্রে গেল। এখন অ্যান্ডিং এর ক্ষেত্রে দেখি, এ অ্যান্ড বি অ্যান্ড সি। এক্ষেত্রে আমি বললাম দাদা এখানে এ প্লাস সি প্লাস বি করলে তো হয়, মানে এ প্লাস সি ব্র্যাকেটের মধ্যে প্লাস বি করলে তো হয়। বলো একবার, আরেকবার দাদা বলো। এখানে এ প্লাস সি ব্র্যাকেটের মধ্যে আচ্ছা প্লাস বি করলে তো হয়। মানে তুমি এইটা বলছো এ প্লাস সি প্লাস বি, তাই তো? হ্যাঁ দাদা। না, আমি এখানে কিন্তু বলিনি যে তুমি পজিশন ইন্টারচেঞ্জ করতে পারবে। কমিউটেটিভ মনে করো নয়, তাহলে তুমি পজিশন ইন্টারচেঞ্জ করতে পারবে না। আর পজিশন ইন্টারচেঞ্জ করার মতো ভুল কোনোদিনও করবে না। অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমনই তাকে অপারেশন করবে। দ্যাট মিন্স এ বি সি এই তিনটের, এই দেখো এখানে দেখো এ ধরো প্লাস বি প্লাস সি আছে। তুমি মনে মনে কি করলে? এ আর সি এর অপারেশন করে দিলে, তার যা আউটকাম আসবে তার সাথে তুমি কি করলে? বি কে অ্যাড করলে। এটা একদম করতে যাবে না। কি করবে তাহলে? হয় তুমি বাম দিক থেকে নাও যে কোনো দুটো, বা তুমি ডান দিক থেকে নাও যে কোনো দুটো, দ্যাট ইজ ওকে। কিন্তু একটাকে ডিঙিয়ে আরেকটার কাছে কোনোদিনও যাবে না। ওকে দাদা, ওকে দাদা। এই রিস্কটা নেবে না। এটা যদিও কমিউটেটিভ বলা থাকে তাহলে ওকে, ঠিক আছে, তাহলে তুমি পজিশন ইন্টারচেঞ্জ করতেই পারো, কারণ কমিউটেটিভ ল নিজেই বলছে কি এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ। তার মানে এ প্লাস বি প্লাস সিকে তুমি সি প্লাস এ প্লাস বিও করতে পারো।
আচ্ছা, তোমার এই কনফিউশনটা যখন হলো, তাহলে আমি কমিউটেটিভ ল তিনটে ভেরিয়েবল দিয়ে দেখাই, দিলে তুমি বুঝবে যে ইন্টারচেঞ্জেবিলিটিটা কি। ঠিক আছে, আচ্ছা আমি এতটা মুছে দিলাম, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ ক্লাস কি খুব বোরিং লাগছে? ফিডব্যাক দাও একটু। হ্যাঁ ঠিক আছে স্যার, ভালো তো। আচ্ছা, আসলে আমারও এই টাচ প্যাড পেন নিয়ে প্রথম ক্লাস। আচ্ছা দেখো, ধরো আমি বললাম এ প্লাস বি প্লাস সি আছে, একে তুমি সিকোয়েন্স ওয়াইজ সাজাও, সি এ বি, ঠিক? এ প্লাস বি প্লাস সি অথবা সি প্লাস এ প্লাস বি, ঠিক কিনা? কিন্তু এটা কখনো হবে না, কি বুঝলে? একে নিয়ে এসে তুমি সামনে বসাও, দ্যাট ইজ ওকে, বাট তুমি একে নিয়ে এসে এদের মাঝখানে বসাতে পারো না। কি বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তুমি এটাও করতে পারো, বি প্লাস সি প্লাস এ, এটা সেই জ্যামিতি করেছিলে অ্যাঙ্গেল বলার ক্ষেত্রে। ধরো এ বি সি আছে, তুমি অ্যাঙ্গেল এ বি সি বলতে পারো, অ্যাঙ্গেল সি বি এ বলতে পারো, কিন্তু এটা বলতে পারো না যে অ্যাঙ্গেল বি এ সি। এটা কেউ বুঝতে পারলো আমি যে এক্ষুনি কথাটা বললাম? হ্যাঁ দাদা। হ্যাঁ তো এটাও সেই কেস, তুমি বি সি এ করতে পারো, সেক্ষেত্রে তুমি দেখবে যে বি এর পরে যা আছে তুমি সেটাকে কিন্তু রাখছো সবসময়, বি এর পরে সি আছে, আবার সি শেষ, তো এটা তো লুপের মতো। সি এই 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 তো লুপ, এটা লুপ মনে করো, এ বি সি, এই লুপ, এই লুপে তুমি হয় ক্লকওয়াইজ যাও বা অ্যান্টি ক্লকওয়াইজ যাও, দ্যাট ইজ ওকে। যদি তুমি যেতে পারো তাহলেই সেটা কমিউটেটিভ ল ফলো করছে, বোঝা গেছে? তুমি এভাবে যাও, এ বি সি অথবা সি এ বি অথবা বি সি এ, অ্যান্টি ক্লকওয়াইজ এসো, এ সি বি অথবা সি বি এ অথবা বি এ সি। তুমি এটা বলতে পারো না যে বি সি এ, এ সি বি, না ঠিকই তো আছে, এ সি বি, হ্যাঁ হ্যাঁ, মানে তুমি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এই সিকোয়েন্স এই সাইকেলেই তোমাকে যেতে হবে। দ্যাট মিন্স এ সি, আচ্ছা হ্যাঁ, এ বি সি, তুমি এইভাবে ইন্টারচেঞ্জ করলে, হ্যাঁ ঠিকই আছে। না এই এক্সাম্পলটা, এই সাইকেলটা এভাবে নয়, এই সাইকেলটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, তুমি এটা যেমন আছে এইভাবেই দেখো। এই অ্যাঙ্গেলের যে এক্সাম্পলটা নিলাম এইভাবে দেখো, তুমি এইভাবে বলতে পারো যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি সি অথবা অ্যাঙ্গেল সি বি এ, দ্যাট মিন্স তুমি একটাকে তুলে আরেকটাকে এইভাবে রিপ্লেস করে দিচ্ছ, মানে এই, না এটাও ঠিক এক্সাম্পল হলো না, অ্যাঙ্গেল দিয়েও বলা যাবে না, জাস্ট এ মিনিট। ধরো আমি তিনটে ভেরিয়েবল নিলাম এ বি সি, এই তিনটেকে যদি আমি কমিউটেটিভ বলি তাহলে আমি কি করতে পারি না, আমি সিকে আগে নিয়ে চলে আসতে পারি, আমি সিকে আগে নিয়ে এসে এতেও বসিয়ে দিতে পারি, মানে এর জায়গাতে, তাহলে কী হবে একটা এই 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 কন্ডিশন তৈরি হবে, সি প্লাস এ প্লাস বি, দ্যাট ইজ ওকে, কারণ এইখানে যে প্লাস যে ফাঁকা স্থানটা যে সি ছিল তুমি তার স্থান চেঞ্জ করে দিলে, এটা কমিউটেটিভ ল। বাট তুমি কারুর মাঝখানে কাউকে তুমি তো বসাতে পারো না, এটা কমিউটেটিভ নয়, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। কোনো ডাউট এখনো অবধি জয়েন করছে? হ্যালো
হ্যালো, এখনই যারা জয়েন করলে, আমি 3টে গেট পড়িয়েছি এর আগে, অ্যান্ড, অর, নট গেট, তারপরে বুলিয়ান অ্যালজেব্রার নিয়মগুলো চলছে, এখনও খুব দূরে যাইনি, সবে কমিউটেটিভ লটা শেষ হয়েছে, এখন অ্যাসোসিয়েটিভে আছি। তো অ্যাসোসিয়েটিভ ল বলছে যে আমি, ধরো আমার অপারেশনে আছে, আপাতত এইটাকে ধরো, আসলে কি জানো, এই কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ বা বুলিয়ান অ্যালজেব্রা নর্মাল বীজগাণিতিক ওয়েতে হয় না, যার ফলে একটু প্র্যাকটিস দরকার, তা না হলে গুলিয়ে ফেলবে। তো এ, সি, বি এই 3টে আছে। এখন আমি অপারেশন এভাবে করতে পারি, এ প্লাস সি করলাম আগে, তারপর আমি তার সাথে বি অ্যাড করলাম, দ্যাট ইজ ওকে। বা আমি এ কে রেখে কি করলাম, সি প্লাস বি অ্যাড করলাম, দ্যাট ইজ অলসো ওকে। বাট দ্যাট ইজ নট ওকে কি আমি এ প্লাস বি করলাম, তারপর আমি সি করছি। বোঝা গেল ব্যাপারটা? এই 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 কটা জিনিস দেখো, এই কটা জিনিস দেখো। বোঝা গেল? যতক্ষণ না এটা এটা তখনই পসিবল যখনই আলাদা করে আমার বলে দেওয়া থাকবে যে তোমার এ প্লাস বি, এ প্লাস সি প্লাস বি 3টে কমিউটেটিভ বা চেঞ্জ ইন পজিশন পসিবল, ফার্দার পসিবল নয়। যদি কোশ্চেনে আলাদা করে কমিউটেটিভ না বলা থাকে, তাহলে আমি কোনো দিনই এ, সি, বি এই 3টের পজিশন আমি ইন্টারচেঞ্জ করব না। বোঝা গেছে? যদি কমিউটেটিভ বলতো, হ্যাঁ, যদি কমিউটেটিভ বলতো তখন এই অপারেশনটা ট্রু হবে। যদি বলে যে কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ দুটো লই ফলো করছে, তাহলে কি হবে না, আমি এই এ প্লাস সি প্লাস বিকে আমি কি করে এ প্লাস বি প্লাস সিতে আনছি সেটা দেখাচ্ছি কমিউটেটিভ ল ফলো করে। অর্ণব, অর্ণব দাস, তুমি এক্ষুনি জয়েন করলে? যাই হোক, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি, এর আগে আমি আজকে নতুন পড়াচ্ছি প্রথম, আমি ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটা শুরু করেছি। এর আগে 3টে গেট শুধু পড়িয়েছি, তারপর আমি এখন ল অফ বুলিয়ান অ্যালজেব্রাই আছি। মাত্র একটা স্লাইডের পর আরেকটা স্লাইডে এসেছি, এখনও অত ডেপথে যাইনি, তুমি দেখতে পারো, সমস্যা নেই। তোমার কি কোন ব্রাঞ্চ তোমার? এই 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 মানে এই টপিকটা কি জানা আছে একটু হলেও? দাদা আমি ওই সিএসটি নিয়ে পড়ছি এখন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, কোনো সমস্যাই নেই। তাহলে এটাকে আমি হ্যাঁ যদি বলি যে অ্যাসোসিয়েটিভ ল আর কমিউটেটিভ ল দুটো আমার ফলো করছে, তাহলে আমি এখান থেকে এখানে আমি আসতে পারি। কিভাবে আসবো না, আমি প্রথমে এ প্লাস সি প্লাস বি আছে, তাহলে আমি বিকে আগে এর সামনে আনি, তাহলে বি প্লাস এ প্লাস সি আনলাম। আবার আমি এটাকে আবার ইন্টারচেঞ্জ করতে পারি, তাহলে আমি বিকে এর জায়গায় আনলাম বা একে বি এর জায়গায় আনলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি। এবার আমি অ্যাসোসিয়েটিভ ল লাগিয়ে কি করব না, আমি হয় এ প্লাস বি যে আউটকাম আসবে সেটা করে সি এর সাথে অ্যাড করতে পারি, অথবা আমি এটাও করতে পারি যে এ প্লাস বি প্লাস সি। বোঝা গেছে? এটা তো তাহলে চেঞ্জ ইন পজিশন হবে, তাই তো? না না, এটা যদি চেঞ্জ ইন পজিশন অ্যাপ্লাই হয় তারপর, মানে এত দূর অবধি আমার চেঞ্জ ইন পজিশন হচ্ছিল, এত দূর অবধি আপ টু দ্যাট আমি এটা বললাম না যে আমার কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, যে কন্ডিশনটা হচ্ছে আমার কমিউটেটিভ লও ফলো করেছে, অ্যাসোসিয়েটিভ লও ফলো করেছে। যদি কোশ্চেনে কোথাও কিছু বলে দেওয়া না থাকে যে কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ দুটোই ফলো করছে, তাহলে কিন্তু তুমি নিজে অ্যাজিউম করতে যাবে না যে তোমার কমিউটেটিভ ল ফলো হয়েছে, অর্থাৎ যে যেমন পজিশনে আছে তাকে তেমন পজিশনেই রেখে করবে। এই কন্ডিশনটা যেটা, এটা হচ্ছে বোথ ল ফলো করেছে, কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ। বোঝা গেছে? ঠিক আছে দাদা। হুম হুম, আমি কি এটা আরেকবার বলবো? বলুন। কেন, ডাউট ক্লিয়ার হয়নি?
ওই অ্যাসোসিয়েটিভের জায়গাটায় ধর একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি বলছি এবার ভালো করে মুছে দিই। 3টে ভেরিয়েবল নিয়েই বলছি, ফার্দার 4টা 5টা 6টা যত খুশি অ্যাড করলেও কোনো সমস্যা নেই। তো ধরলাম আমার ইনপুট হচ্ছে এ বি সি। এখন আমি বলছি কমিউটেটিভ ল বলছে আমি এ বি সি তিনটের আমি পজিশন চেঞ্জ করতে পারি, ঠিক ঠিক। হ্যাঁ দাদা। অ্যাসোসিয়েটিভ ল বলছে হয় আমি যে কোনো দুটোকে আমি নিয়ে কাজ করতে পারি, হয় অ্যাট এ টাইম এ বি অথবা অ্যাট এ টাইম বি সি, আউটকাম আমার সেমই আসবে, বোঝা গেল? হ্যাঁ ব্যাস, এইবার আমি একটা অপারেশন দেখাই অ্যাসোসিয়েটিভ লর, যে ক্ষেত্রে প্রথম কন্ডিশনে আমার কমিউটেটিভ ল অ্যাপ্লিকেবল, সেকেন্ডে কমিউটেটিভ ল অ্যাপ্লিকেবল নয়, তাহলে আমার কি হতে পারে এটা দেখে নিলেই কনফিউশন চলে যাবে। তাহলে আমি দেখি আমার প্রথম মেন যে ফাংশন সেটা হচ্ছে y ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এটা আমার মেন ফাংশনটা, ঠিক। এবার আমি দেখি, প্রথমে আমি ধরলাম, ভালো করে শোনো, প্রথমে আমি ধরছি কমিউটেটিভ ল অ্যাপ্লিকেবল। আচ্ছা আমি এখানে করলাম একটা মার্জিন টেনে নিলাম, এখানে বলছি ইয়েস অ্যাপ্লিকেবল, এখানে বলছি কমিউটেটিভ ল অ্যাপ্লিকেবল নয়। তো কমিউটেটিভ ল অ্যাপ্লিকেবল করে আমি এবার অ্যাসোসিয়েটিভ লতে আসবো, ঠিক আছে? কত দূর অবধি আমি কমিউটেটিভ ল মানে অ্যাপ্লাই করছি সেটা দেখো। এ আমার মেন ফাংশনটা কী ছিল, এ প্লাস বি প্লাস সি ছিল। এবার আমি কমিউটেটিভ ল মানে কি চেঞ্জ ইন পজিশন, তাহলে আমি সিকে এর জায়গায় আনতে পারি এর পরের স্টেপে, সি প্লাস এ প্লাস বি, ঠিক তো? হ্যাঁ দাদা। আবার আমি এখানে এর নেক্সট স্টেপে কি করতে পারি না, বি প্লাস সি প্লাস এও করতে পারি, ঠিক। হ্যাঁ দাদা। হ্যাঁ আবার আমি কি করতে পারি, আবার আমি এ আর সি এর মধ্যেও পজিশন ইন্টারচেঞ্জ করতে পারি। এই যে এই এ আর সি, এই এ কে আমি এই সিতে আনলাম আর সিকে এতে দিলাম, তাহলে আমি কি করতে পারি না, বি প্লাস এ প্লাস সি, ঠিক। ঠিক তো, এইটা হচ্ছে কমিউটেটিভ ল। এইবার আমি আসি অ্যাসোসিয়েটিভ লতে। আমার কমিউটেটিভ ল অ্যাপ্লাই হয়ে গেছে, কমিউটেটিভ ল অ্যাপ্লাই হওয়ার পর আমি এবার অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করতে গিয়ে দেখি আমি একসাথে 3টে মাল্টিপ্লিকেশন করতে পারবো না, কারণ কম্পিউটার সবসময় কি করে, 0 আর 1-এ কাজ করে, 0 আর 1। তো সে প্রথমে 0 আর 1কে প্রসেস করে মানে আউটকাম দেখবে, সেই আউটকামকে ফার্দার আর কোনো অপারেশন মানে বেঁচে আছে কিনা তার সাথে ও চেক করে দেখবে। কল এলে কি চলে যায়? ঠিক আছে, তাহলে অ্যাসোসিয়েটিভ ল এবারে আমি কি করব, আমি ধরলাম, দেখো আমি বলছি কি যে আমার কমিউটেটিভ ল অ্যাপ্লিকেবল, তাহলে কমিউটেটিভ ল যদি অ্যাপ্লিকেবল হয় এই প্রত্যেকটা স্টেপ কিন্তু ইকুয়াল, তাহলে আমি এই এ প্লাস বি প্লাস সি একে যদি আমি এটাও ধরি একই ভ্যালু, এটাও ধরি একই ভ্যালু, এটাও ধরি একই ভ্যালু, এবার আমি অ্যাসোসিয়েটিভ ল যদি ফলো করি, তাহলে আমরা প্রথমে আমি এই দুটোকে নিয়ে যোগ করতেই পারি। তারপর মনে হলো যে না, আমি এই স্টেপে আগে আমি সিকে অ্যাড করব না, আমি আগে এ আর বিকে অ্যাড করব, সিকে মুছে দেবো। তো আমি বললাম এখন আমি প্রথমে সি আর এ করেছিলাম, এখন আমি বললাম যে আমি সি আর এ কে মুছে দিয়ে আমি এ আর বি করবো, সিকে রেখে দেবো, দ্যাট ইজ অলসো ওকে, কারণ আমার ল অ্যাসোসিয়েটিভ ল ফলো করছে, আমি তো বললাম যে অ্যাসোসিয়েটিভ ল ফলো করছে। রেজাল্টটা কেন কাজ করছে না? তাহলে আমার এখানে ছিল সি, তাহলে আমি প্রথমে কি করেছিলাম না, আমি সি প্লাস এ করেছিলাম অপারেশন,
আবার এখন আমি কি করলাম না, সিকে বাদ রেখে আমি এ প্লাস বিও করে নিতে পারলাম। তার মানে আমার কাছে অপশান থাকছে যে আমি কোন দুটোকে প্রথম অপারেশনের জন্য আমি চুজ করব। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। যদি এই অপশান আমার না থাকে তাহলে বলবো অ্যাসোসিয়েটিভ ল ফলো করছে না। বোঝা গেছে? বোঝা গেছে এটা? হ্যাঁ দাদা। এইবার আমি আসি যে আমার কমিউটেটিভ ল ফলো হচ্ছে না। দ্যাট মিন্স ওয়াই ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি যা আছে ও তাই থাকবে, এর পজিশান আমি চেঞ্জ করতে পারবো না। এইবার আমি ফার্দার এ প্লাস বি প্লাস সি এর ওপর আমি অ্যাসোসিয়েটিভ ল আমি অ্যাপ্লাই করব। তো অ্যাসোসিয়েটিভ ল আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমি ফার্স্টে এটাও করতে পারি যে এ প্লাস বি বার করলাম, দেন আমি সি অ্যাড করলাম, অথবা এটাও করতে পারি আমি আগে বি প্লাস সি বার করব, তারপর আমি অ্যাড করব এর সাথে। ঠিক কি না বলো? স্যার নট অ্যাপ্লিকেবল ওইটা নট অ্যাপ্লিকেবল মানে দেখো দেখো আমি বললাম যে কমিউটেটিভ ল তোমার এই ওয়াই ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি যে সমস্যাটা আছে, যে প্রবলেমটা আছে, তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কমিউটেটিভ ল তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে কি, যে তুমি এ বি সি তিনটের পজিশান চেঞ্জ করতে পারবে না। এ বি সি যেখানেই আছে তাকে সেখানে রেখেই তোমাকে অপারেশন করতে হবে। তাই দেখো আমার এই যে স্টেপগুলোতে, এই স্টেপগুলোতে যেটায় ক্রস চিহ্ন দেওয়া আছে, দেখো এ যেখানে আছে শুরু থেকে শেষ অবধি এ সেইখানেই আছে, বি শুরু থেকে শেষ অবধি সেখানেই আছে, সি শুরু থেকে শেষ অবধি ওখানেই আছে। তার মানে কি আমি তার পজিশন চেঞ্জ করতে পারিনি তো। হ্যাঁ দাদা ঠিক আছে, বুঝতে পেরেছি। ডাউট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ ল হয়ে গেল। এইবার আসি ডিস্ট্রিবিউটিং লতে। মুছে দিই। এইবার আসি ডিস্ট্রিবিউটিং ল। এই লটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে কমিউটেটিভ লটা তুমি মনে রাখো, ইম্পর্টেন্ট আছে। অ্যাসোসিয়েটিভ ল মনে রাখতে পারো না রাখতে পারো, দ্যাট ডাজন্ট মিন, অতটাও ম্যাটার করে না। কারণ আমি প্রায় 50-60খানা প্রবলেম আমার জিলেট প্রিপারেশনের সময় আমি স্টাডি করে দেখেছি যে অ্যাসোসিয়েটিভ ল অতটাও কাজে আসে না যদি না কোনো কিছু বলা থাকে। কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাকি সমস্ত লগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এগুলো একটু অ্যাটেনশন দিয়ে দেখো। যে ধরো এ প্লাস এ বি আছে, ধরো আমার এরকম একটা প্রবলেম আছে যে ওয়াই ইজিক্যাল টু এ প্লাস এ বি। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার দুটো কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে। সাম অফ মাল্টিপ্লিকেশন অথবা মাল্টিপ্লিকেশন অফ সাম, এই দুটো মেন ফাংশনেই বুলিয়ান অ্যালজেব্রার সমস্ত জিনিস কাজ করে। অর্থাৎ এই দুটো জিনিসেই বুলিয়ান অ্যালজেব্রা কাজ করে। আমি আবার রিপিট করছি আর এখানে আমি লিখে দিচ্ছি, এটা হলেই তোমাদের ডাউট আমি বলবো একটু ধরো, দিলে না সিকোয়েন্সগুলো প্রবলেম সলভিংয়ের সময় খুব কাজে আসবে। আমি এখানে লিখছি, প্রথম মাল্টিপ্লিকেশন অফ সাম। লেখাগুলো কি পুরো দেখা গেল? হ্যালো? হ্যাঁ দাদা। হ্যাঁ, এইটা তোমরা কেউ নোট করো নাই করো, অ্যাটলিস্ট এই যে পয়েন্টটা লিখছি এটা নোট করো। লেখো মাল্টিপ্লিকেশন অফ সাম। দাদা এটা আরেক নাম আছে না, দ্য প্রোডাক্ট অফ সাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই, প্রোডাক্ট অফ সাম বা সাম অফ প্রোডাক্ট। হ্যাঁ সেটাও করা যায়। হ্যাঁ সাম অফ প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এটা ওইটাই লিখি, বা সমস্যা নেই। প্রোডাক্ট অফ সাম আর হচ্ছে সাম অফ প্রোডাক্ট।
ঠিক? তো মাল্টিপ্লিকেশন অফ সাম বা প্রোডাক্ট অফ সাম, যাই বলি, প্রোডাক্ট মানেও গুণ করা, মাল্টিপ্লিকেশন মানেও গুণ করা, সেক্ষেত্রে কি বলছে এই স্টেটমেন্টটা, মাল্টিপ্লিকেশন অফ সাম, দ্যাট মিনস তো যোগের দাদা গুণ। বলবো কি, হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো, তুমি বলো তাহলে এই আমি লিখি, তুমি বলো। a বলো dot একটা b হ্যাঁ plus b dot c, হ্যাঁ বলো। a dot b plus b dot c equals to a plus b dot b plus c এ ডট বি, plus হুম, b dot c বি ডট সি, equals to হুম, a plus b হুম, dot b plus c. হুম। হ্যাঁ, এই অপারেশনটা আমি আসবো, কিন্তু আমি এখানে আউটকাম বলছি না, আমি বলছি অপারেশন। যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটাকে আরও, এটা মানে একটু বেশি মানে হায়ার বা কমপ্লেক্স এক্সাম্পল তুমি একদম প্রথমেই দিয়ে দিলে, খুবই ভালো। আমি আর একটু সোজা এক্সাম্পল দিয়ে যদি শুরু করি, যে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট অফ সাম মানে কি, যে প্রোডাক্ট অফ সাম আমি ধরলাম, তাহলে কি যোগের গুণফল, তো কার যোগ, আমার ইনপুটগুলোর যোগ। তাহলে আমি ধরলাম আমার ইনপুট আমি নিয়েছি এ বি সি ডি, এ বি সি ডি আমি 4টে ইনপুট নিয়েছি, তাহলে এ প্লাস বি এটা একটা যোগ, ডট সি প্লাস ডি, আমার স্টেটমেন্টটা এটা ডিফাইন করছে, প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম। বোঝা গেছে? এটা কোনো ডাউট আছে যেটা বললাম এক্ষুনি? না দাদা। প্রোডাক্ট অফ না সাম, দাদা, বলো বলো বলো। না দাদা, হুম, তো আমার এই স্টেটমেন্টটা বলার উদ্দেশ্যটা এটাই, যে প্রোডাক্ট অফ সাম অথবা সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট মানে গুণের যোগ, মানে কিছু ইনপুট আমি নিয়েছি, তাদের আমি গুণ করেছি, গুণ করে আমি মাঝখানে অ্যাড করছি, জাস্ট আমি গুণফলগুলোকে অ্যাড করছি। তাহলে আমি কোথায় পাবো, ধরো সেই 4টে ইনপুটই আছে, তাহলে আমি এটা বলো দেখি তোমরা কি হতে পারে। দাদা এ বি ইন্টু সিডি, এই এ বি প্লাস সিডি। আরেকবার বলো। এ বি প্লাস সিডি। এ বি প্লাস, হ্যাঁ এটা হবে। আচ্ছা আমি বলছি 4টে এই আকারে বলো তো, এই আকারে, তাহলে কি একটা ডি, ডি বসে দাও, ঠিক কি না? হ্যাঁ দাদা, হ্যাঁ। তাহলে এটা কি হলো, সাম অফ প্রোডাক্ট, তার মানে যে সমস্ত প্রোডাক্ট আছে, এ বি একটা প্রোডাক্ট, সি ডি একটা প্রোডাক্ট, এদের সাম। বোঝা গেছে? দাদা এ বি প্লাস বি এ হবে, হুম হুম, বলো বলো। এ ডট বি প্লাস বি ডট এ এখানে হবে চেঞ্জিং হ্যাঁ পজিশনের হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অবশ্যই হবে। এ ডট বি প্লাস বি ডট এ, হ্যাঁ হবে, অবশ্যই হবে। কেউ বার নিয়েও বলতে পারো, আমি বললাম এ বার বি বার, বি বার এ বার, এ বার ডট এ বার প্লাস বি বার ডট বি বার, হতে পারে। এই অপারেশনটা তোমাকে দেখে বুঝে নিতে হবে। আচ্ছা এটা আমার সাম অফ প্রোডাক্ট, উপরের অপারেশনটা তোমায় দেখে বুঝতে হবে, এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এটুকু কি তোমরা কেউ লিখেছো, নোট ডাউন করে নিয়েছো? হ্যাঁ দাদা, ঠিক আছে। এইবার আসি, একটা আছে এটা, আর একটা আছে বি প্লাস সি। ওকে, তুমি এ বি প্লাস এসি, বলো আমি কি ঠিক লিখলাম এই অপারেশনটা, যারা হ্যাঁ দাদা, করছিলে? ঠিক লিখেছি? হুম, আরে এইটা
কোন নিয়ম মানে এটা কমিউটেটিভ ওই জায়গা না তো? এটা ডিস্ট্রিবিউটিভ ল চলছে। এমনি অ্যালজেব্রার নিয়ম অনুসারে দাদা এটা ঠিক আছে? অ্যালজেব্রা নয়, অ্যালজেব্রা নয়। এই নিয়ম একে যেমন ভাবে পড়ছো তেমন ভাবেই শেখো, এটা যেমন ভাবে দেখছো তেমন ভাবেই নাও। অ্যালজেব্রার সাথে কম্পেয়ার করলে তুমি কনফিউজ হয়ে যাবে আর তুমি ভুল করবে। অ্যালজেব্রার সাথে যেমন যদি বলি যে 1 + 1 + 1 অ্যালজেব্রাতে কী হবে ইজিক্যাল টু 3, কিন্তু 1 + 1 + 1 বুলিয়ান অ্যালজেব্রাতে 1 হবে, তাই এটা বুলিয়ান অ্যালজেব্রা। বোঝা গেছে? হ্যাঁ তাহলে এটা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লতে আমার দুটো এক্সাম্পল দিয়ে আমি বলছি, একটা এক্সাম্পল এটা আর একটা এক্সাম্পল এটা। এই এক্সাম্পলটা কি বলছে, আমি এটাকে লিখতে পারি এ কমন নিয়ে এ প্লাস বি। দেখো দুটো ল একটু ফলো করো, আমি বোঝাচ্ছি। সৌরভ পাল, সৌরভ তুমি দেরি করে এলে। এই দুটো ল আমি বলছিলাম না যে ডিস্ট্রিবিউটিভ ল ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবং একটু কনফিউজিংও আছে, কিন্তু খুব ইজি আছে। তোমরা একটু দেখো, আমি এটাকে সময় দেব। আপাতত এই দুটো ল তোমরা আগে খাতায় নোট করো। নোটস তো পাবে, কিন্তু ক্লাসে একটু নোট করলেও বেটার হয়। এই দুটো ল তোমরা কি লিখে নিয়েছো? হ্যালো, আচ্ছা, এই পরের লাইনটা কি উপরের লাইনের সঙ্গে একই না আলাদা? ওইটা মানে এ পরের লাইনে ইনপুট তোমার দুটো এ আর বি, আর পরের লাইনটায় ইনপুট হচ্ছে তিনটে এ বি সি। ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি প্রথমটা অ্যানালিসিস করি। এটা কি ল? ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে না, এ প্লাস এ অ্যান্ড বি ইজিক্যাল টু এ প্লাস এ অ্যান্ড বি, এ প্লাস এ অ্যান্ড বি। ব্র্যাকেট দেওয়াটা ঠিক না। তোমরা দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি? হ্যাঁ দাদা। হ্যাঁ, এ প্লাস এ বি। এক্ষেত্রে আমার কি না, ইনপুট এ কমা বি। ঠিক আছে, আমি এই সাইডটা একটু মুছে দিচ্ছি, তোমরা এই সাইডে ফলো করো। কারুর বোরিং লাগছে না তো, বা মনে হয়ে যাচ্ছে না তো যে বেশি হয়ে যাচ্ছে? তাহলে বলতে পারো ফ্রিলি। আচ্ছা, আমি ইনপুট এ বি নিয়ে দেখি, তারপর এখানে এ বি সি নিয়ে দেখব। এ বি সি। তাহলে আমার এই কন্ডিশনটাই কি হচ্ছে না, আমার ইনপুট হচ্ছে এ আর বি। এবার আমার একটা প্রবলেম আছে, আমার ফাংশনটা এরকম দেওয়া আছে যে এ ইজিক্যাল টু এ অ্যান্ড বি, সরি ওয়াই ইজিক্যাল টু এ অর এ অ্যান্ড বি। আমি কেমনভাবে পড়ছি বুঝতে পারছো তো? যারা এখনই এলে বা যারা কিছুক্ষণ আগেই জয়েন করেছো, এই জিনিসগুলো আগে আমি বলেছি, একটু পারলে পরে দেখে নিও ভিডিওটা। তো তোমার এই ল কি বলছে, ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে না, ডিস্ট্রিবিউটিভ ল বলছে যে যদি এরকম কন্ডিশন থাকে যে দুটো ক্ষেত্রেই আমার এই এ এখানেও কমন আছে আবার এখানেও কমন আছে, তাহলে আমি একে বাইরে বার করি। এখানে বীজগাণিতিক নিয়ম এটা বলতে পারে যেখানে 1 হবে আর এখানে বি হবে, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এখানেই দেখো বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম কি বলছে, এ এটা হবে, এটা ভুল। কেন? এর একটা প্রপার্টি আমি যখন পরে আসবো, ধীরে ধীরে ইন্ডিভিজুয়াল প্রপার্টি যখন আসবো, তখন আমি ডিফাইন করব।
আমি যখন আবার এটা আমি অ্যাকচুয়ালি শেষ থেকে শুরু করছি, আমি ক্লাসটা শেষ করার আগে আবার শুরু থেকে শেষ করব, তখন তোমরা ডটগুলোকে কানেক্ট করতে পারবে যে কেন এই কেসটা হচ্ছে। যখন তোমরা এ এর প্রপার্টি দেখবে, এ এর প্রপার্টি যদি আমি বলি না, তাহলে এর প্রপার্টি হচ্ছে এ অর এ হচ্ছে এ, বুঝে গেল? তাহলে হ্যাঁ দাদা। এটাকে যদি আমি এখানে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এর পরবর্তী ইকুয়েশনে আমি কি লিখতে পারি, এ ডট এ প্লাস এ ডট বি। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এখানে এটা তোমার কোন দিকে আছে, বাম দিক না ডান দিক? বলো, বাম দিকে আছে। হ্যালো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, কোনো রিস্ক নেবে না, যখনই তুমি যে কোনো অপারেশন করবে এই সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করবে। এই এ বাম দিকে আছে মানে তোমার এখানেও এ বি মাল্টিপ্লিকেশানে তুমি বাম দিকে করবে। ফার্দার যদি বলে যে এটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করছে, মানে এই স্টার্টিংয়ের যে চেঞ্জ ইন পজিশন লটা যদি ফলো করছে, তাহলে তুমি এখানে বি ডট এ করতে পারো, বাট ততক্ষণ অবধি কিন্তু করতে পারো না। তাই তুমি কি করবে না, এই যে মাল্টিপ্লাই করছো, একবার এই এর সাথে এই এ আর একবার এই এর সাথে এই বি এর যখন করছো, এ যদি তোমার বাম দিকেই থাকে তাহলে তোমাকে বাম দিকেই রাখতে হবে, তোমাকে বাম দিকেই রাখতে হবে, তুমি ডান দিকে রাখতে পারো না। যেই রাখবে তোমার অ্যালজেব্রার স্টেপস ভুল হয়ে যাবে। তো এখানে এই দেখো এর পরের স্টেপে আছি, এর প্রপার্টি হচ্ছে, এ মাল্টিপ্লিকেশনের প্রপার্টি হচ্ছে, এটা একটা প্রপার্টি হচ্ছে না আমার এ ডট এ সেটা হচ্ছে এ হয়। তাহলে এ ডটে কি লিখতে পারি, এ কি হলো, a plus ab। ব্যাস। তার মানে আমি কি এই কন্ডিশনটা থেকে আমি এটাতে ফেরত আসতে পারলাম। দ্যাট মিন্স আমি যে এটা বলছিলাম যে এটা ইজ ইকুয়াল টু এটা, ট্রু তো? আমি একটা অপারেশন নিলাম দ্যাট ইজ এ ইন্টু এ প্লাস বি, বুলিয়ান অ্যালজেব্রা থ্রু দিয়ে যদি আমি অপারেশনটা করি তাহলে কি হবে না, এ ডট এ প্লাস এ ডট বি, ঠিক তো? এবার আমি যদি এ এর প্রপার্টি দেখি, এখানে আমি তার আগে কিছু প্রপার্টি লিখে দিচ্ছি যে এ এর প্রপার্টি কি, এ ডট এ ইজ ইকুয়াল টু এ, এ ডট ওয়ান ইজ ইকুয়াল টু এ, আবার a dot a bar। এ ডট এবার এটা আমি আসবো পরে, যেহেতু এখানে লাগছে না তাই আমি আর বললাম না। এর প্রপার্টি, অরিং প্রপার্টি, অ্যান্ডিং প্রপার্টি সব আমি বলবো। তো এক্ষেত্রে দেখো তুমি এটা ভুলে যাও যে আমি এই সূত্রটাতে আগে আমি আসছি যে এ প্লাস বিসি সরি এ প্লাস এ বি ইজিক্যাল টু এ কে বাইরে বার করে ভেতরে একটা এ থাকছে আবার বি থাকছে। আমি আগে র্যান্ডম এটা ধরেছি, এটা থেকে আমি প্রপার্টি কাজে লাগিয়ে এইটাতে যাচ্ছি। আমি যে এক্ষুনি লাইনটা এতগুলো বলে গেলাম, তোমরা বুঝতে পেরেছো নাকি খুব তাড়াতাড়ি বলে গেলাম? বলো বলো। হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে দেখো আমি জাস্ট এই ফাংশানটা দেখেছি যে এ ব্র্যাকেটে আছে আমার এ প্লাস বি। এখন নর্মাল বীজগাণিতিক নিয়ম অনুযায়ী আমি কি করলাম না, একবার এর সাথে এই এর গুণ করলাম আর একবার এই এর সাথে এর বি গুণ করলাম। বারবার বলেছি যদি ডান দিকে থাকে তো ডান দিকে রাখবে, যদি বাম দিকে থাকে তো বাম দিকেই রাখবে। তো এতে করে কি হয়, তোমার যদি কমিউটেটিভ ল ফলো করে বা নাই করে তাতেও কিছু এসে যায় না। তাহলে এখন আমি এর ফার্দার স্টেপে এত দূর এলাম, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। এখন আমি বললাম যে এর মাল্টিপ্লিকেশান প্রপার্টি হচ্ছে এইগুলো। এবার তুমি প্রপার্টি দেখো ফার্দার স্টেপ এগোনোর জন্য কি দেখলে না, আমার এ ডট এ সমান আমার কি হচ্ছে, এ হচ্ছে। তাহলে তুমি এ বসাও প্লাস এ ডট বি থাকবে।
এর কোনো প্রপার্টি নেই এ ডট বি মাল্টিপ্লিকেশানে এ ডট বি কোনো প্রপার্টি নেই। তাহলে দেখো তুমি সেই আগেরটায় ফিরে গেলে না, যে মেন ফাংশনটা আমি দিয়েছিলাম এ প্লাস এ ডট বি, এটা ইজিক্যাল টু তুমি কী লিখতে পারো এ প্লাস বি। এটা কি বোঝা গেল? এই লটা একটু দেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। লটা এটাই, এর এক্সপ্লেনেশন কেন আমি দিতে পারবো না। বোঝা গেছে? কারণ আমি এ মাল্টিপ্লিকেশনের প্রপার্টি, আমি তোমাকে শুধু লজিক দেখিয়ে প্রুফ দিতে পারি, কিন্তু কেন এটা হয়েছে সেটা বলতে পারি না। কারণ আমি প্রুফ আমি দিতে পারি, কারণ কি এটা আমিও যখন পড়তে গেছিলাম আমার মনেও কোশ্চেন এসেছিলো যে এরকম প্রপার্টি এলোই বা কেন। তখন এটা কোন দিক থেকে এসছে জানো? তুমি বুঝতে পারবে কিভাবে বলো তো? তুমি সেই ব্রিজের কন্ডিশনটা আমি যেটা বলেছিলাম ওটা দেখো। তোমার আউটকাম এটা নয় যে তোমার কটা ব্রিজ আছে, একটা ব্রিজ, দুটো ব্রিজ, মানে আমি যোগ করলাম, মানে একটা ব্রিজ আরেকটা ব্রিজ, তাহলে আমি যোগ করলাম 1 + 1 2। এটা তোমার নর্মাল বীজগণিত বলছে যে তোমার কটা ব্রিজ আছে। কিন্তু এখানে আমি স্টেটমেন্টের যদি যাচ করি যে তুমি নদীর এক পাড় থেকে আরেক পাড়ে যাচ্ছ, এই স্টেটমেন্টটা আমার ট্রু। তুমি কোন ব্রিজ দিয়ে যাচ্ছ সেটা আমার ট্রু, মানে সেটা আমার কি বলবো, আমার কনসিডারেশনের মধ্যে আসছে না। আমার কনসিডারেশনের মধ্যে আসছে কি, যে আমি আলটিমেটলি বাড়ি পৌঁছাতে পারছি কি না ব্রিজের থ্রু দিয়ে। যদি বাড়ি পৌঁছাতে পারি তাহলে আমার স্টেটমেন্ট বা কন্ডিশন মানে কারেক্ট হয়েছে, ট্রু হয়েছে। তার মানে আমি যদি কন্ডিশন ট্রুকে যদি 1 ধরি তাহলে আমি 1 পেয়েছি, আর যদি বাড়ি পৌঁছাতে না পারি তাহলে আমার কন্ডিশন কি হয়েছে, 0 হয়েছে। বোঝা গেল? তাহলে আমি যদি বলি যে দুটো ব্রিজই আমার ওকে আছে, তার মানে 1 + 1, তাহলে আমি আলটিমেটলি কি বাড়ি যেতে পারছি, তার মানে আমার স্টেটমেন্টটা ট্রু হয়েছে। তার মানে ট্রু মানে কি, তার আউটকাম কি 1। 1 + 1 কেন 1 হয় এইবার বোঝা গেল? বলো বলো। এখানে আমি স্টেটমেন্ট চেক করছি যে আমি এমন কন্ডিশন রাখলাম যে আমার দুটো রাস্তা আছে, একটা রাস্তা দুটো রাস্তা বাড়ি পৌঁছানোর, কোনো রাস্তা আমার অকেজো হয়ে গেল তাও আমি কিন্তু বাড়ি পৌঁছাতে পারবো। বাড়ি পৌঁছানোটা যদি আমার ট্রু স্টেটমেন্ট হয়, বাড়ি পৌঁছানোটা আমার যদি লক্ষ্য হয়, তাহলে আমি পৌঁছালাম তো। তাহলে আমি যদি পৌঁছতে পারি তাহলে আমার আউটকাম কি হলো, ট্রু, দ্যাট মিন্স 1। এবার আমি বললাম আমার দুটো রাস্তাই খারাপ, তার মানে 0 + 0, তাহলে আমি কি বলতে পারি, আউটকাম 0, আমি বাড়ি পৌঁছাতে পারলাম না। আবার আমি বললাম আমার দুটো রাস্তাই ওকে আছে, তাহলে এটাও 1 এটাও 1, ইনপুটে দুটোই ওকে, আমি বাড়ি পৌঁছতে পারলাম। তার মানে এই স্টেটমেন্টটা কি ইন্ডিকেট করছে, 1কে ইন্ডিকেট করছে, তাই নয় কি? বাড়ি পৌঁছানোটা আমার হচ্ছে ট্রু, বাড়ি পৌঁছানোটা আমার হচ্ছে 1, তার মানে আমার আউটকামে আমি কি পাচ্ছি আমি সেটা দেখব। আমি আউটকামে আমি দেখছি আমি বাড়ি পৌঁছে গেছি, দ্যাট মিন্স আমার স্টেটমেন্ট ট্রু হয়েছে, আমি বাড়ি পৌঁছেছি। আমার বাড়ি পৌঁছানোটাই 1কে রিপ্রেজেন্ট করছে। এটা যদি অ্যালজেব্রাইক দেখো তাহলে 1 + 1 2 হবে, কিন্তু বুলিয়ান কি চেক করে, বুলিয়ান চেক করে স্টেটমেন্ট ট্রু অর ফলস। দ্যাট ইজ এই এখনই যে কথাটা বললাম এটা দিয়ে যদি তোমরা বুলিয়ান অ্যালজেব্রাকে দেখো এই দৃষ্টিভঙ্গি দিয়ে, তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হবে যে কেন 1 + 1 2 হয় না, কেন 1 + 1 1 হয়। কারণ বুলিয়ান অ্যালজেব্রা, এই সমস্ত অ্যালজেব্রা একটা একটা স্টেটমেন্ট চেক করার, এই যে অপারেশনগুলো এগুলো কিন্তু একটা একটা ট্রুথ টেবিলের আউটকাম। এক মিনিট, একটা ট্রুথ টেবিলের আউটকাম। তাহলে সরি, এই ট্রুথ টেবিল আমার এমনও হতে পারে যে জাস্ট এরকম যে ইনপুট, কোথায় চলে এলাম, আচ্ছা ঠিক আছে, আউটপুট, ইনপুটে আমি দিলাম A B C, অ্যালজেব্রা দিলাম A + B + C। এবার তুমি ভ্যালু দাও 0 0 0 0 1 1 1 1 1
1 0 0, আরও তুমি চলতে পারো, তুমি যত রকমের মানে কি বলে কম্বিনেশন তৈরি করতে পারবে। এখন দেখো আমি যদি এটাকে এভাবে যাচ করি যে তিনটে যদি আমার স্যার 0, 3 নম্বর লাইনে 0 0 হবে না? ওটা আমি র্যান্ডম দিয়েছি, তুমি নিজেও সাজাতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা জাস্ট র্যান্ডম চারটে মানে তোমার পসিবিলিটি আমি তুলে নিয়েছি, এরপরে তো আরও করা যায়। এই সাজানোটা তুমি বলছো সিকোয়েন্স ওয়াইজ করতে, তো ঠিক আছে আমি করছি, তাই করছি। এটা আমি জাস্ট একটা র্যান্ডম নিয়ে নিয়েছিলাম, এটা কোনো ম্যাটার না। তুমি যদি নিজে সিকোয়েন্স ওয়াইজ সাজিয়েও নিতে পারো, দ্যাটস ওকে। তাহলে 0 0 0 নিলাম, তাহলে আমি 0 0 একটা 1 করি, আবার 0 1 সবকটাকে 0 করি, তাহলে 1 0 0 করি, আবার সবকটাকে একবার 1 1 1 করি, আবার সবকটাকে কি করলাম 1 0 1। এইভাবে তুমি নিজের সিকোয়েন্স ওয়াইজ সাজিয়ে নিতে পারো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এরপরে আরও কম্বিনেশন আসবে। তো আমি বলছি আমার আউটপুট কি বলছে, আউটপুটটা তুমি দেখো তো, কন্ডিশন চেক করো, কন্ডিশন তুমি লাইনটা কন্ডিশনটা জাস্ট চেক করতে বলছি। তাহলে তুমি আউটকামে দেখো, প্রথমে ধরো 0 0 0, তাহলে 0 0 0, বলো মানে তোমার আউটকাম কি হবে? 0 0 হবে। এবার এটাকে আমি ইলেকট্রিক্যাল সার্কিট দিয়েও কম্পেয়ার করতে পারি, অথবা আমি ওই ব্রিজ দিয়েও কম্পেয়ার করতে পারি, বা রাস্তা দিয়েও আমি কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে আমি রাস্তা দিয়ে কম্পেয়ার করে দেখাই যে এটা কী বলতে চাইছে। আমি বললাম এই রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা তোমার বাড়ি। তোমার আউটকাম কি বলছে? আউটকাম কি হতে পারে বলো বলো, আউটকাম কি হতে পারে? দুটো, হয় তুমি বাড়ি পৌঁছাবে, হয় তুমি বাড়ি পৌঁছাবে না। ইয়েস অর নো? বলো। তুমি বাড়িতে যেতে চাইছো, তার রেজাল্ট কি হতে পারে? হয় তুমি পৌঁছাবে, না হলে পৌঁছাবে না। এমনটা তো নয় যে মাঝ রাস্তায় রয়ে যাবে। বলো বলো, হ্যাঁ হ্যাঁ কি সবাই বুঝতে পারছে? বাকিদেরকে কি শোনা যাচ্ছে? হ্যালো, কি ব্যাপার? জাস্ট এ মিনিট। হ্যালো, বাকিরা একটু বলো। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত এই লগুলো করেই আজকে বন্ধ করছি। খুব রাত হয়ে গেল, বলতে বলতে কি করে 2 ঘন্টা পেরিয়ে গেল বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা যে কজন আছো তোমরাই দেখো। আচ্ছা মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এবার তুমি বাড়ি যাবে, এটা তোমার বাড়ি। তো তোমার আউটকাম কি হতে পারে? তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো যে তুমি বাড়ি যাবে, এটা তোমার একটা তাহলে এর আউটকাম কি হতে পারে? হয় তুমি বাড়ি পৌঁছাবে, তুমি পৌঁছাবে না। মনে করো তুমি পৌঁছালে, তাহলে ওটা তুমি অ্যাচিভ করলে কিছু, যে হ্যাঁ আমি বাড়ি পৌঁছেছি, তাহলে ওটাকে 1 ধরো। তুমি বাড়ি পৌঁছাওনি, ফেল করলে বাড়ি পৌঁছাতে, দ্যাট ইজ 0। এবার তুমি দেখো তিনটে রাস্তার তিনটেই খারাপ, 0 0 0। তুমি বাড়ি মানে পৌঁছাতে পারবে কি? পারবে না। আউটকাম কি এলো? 0। ওয়াই এর ভ্যালু কি এলো? 0। এইবার দেখো তোমার তিনটে রাস্তার মধ্যে দুটো রাস্তা খারাপ, একটা রাস্তা তোমার ভালো, তাহলে আউটকাম কি আসবে? তুমি বাড়ি পৌঁছে যাবে। তুমি এই রাস্তার থ্রু দিয়ে এসে এইভাবে চলে যাবে বাড়ি, তাহলে তুমি বাড়ি পৌঁছালে, দ্যাট মিন্স তোমার আউটকাম হলো 1, তাই না? বোঝা যাচ্ছে কি? এটাই লজিক। হ্যাঁ, এইভাবে তুমি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন মানে হ্যাঁ ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন কাজে লাগিয়ে তুমি কি করছো? তুমি একটা লজিককে চেক করছো যে লজিকটা ট্রু অর ফলস, দ্যাটস ইট। তাহলে আমি তিনটে রাস্তায় যখন আমার ঠিক থাকবে, দ্যাট মিন্স তাহলে তুমি একা মানুষ অ্যাট এ টাইম যে কোনো একটা রাস্তা দিয়ে তুমি যেতে পারবে। তুমি কিন্তু তিনটে রাস্তা দিয়ে একসাথে একই সঙ্গে যেতে পারবে না। আর তোমার আউটকামটা কি বেরোবে? যে তুমি বাড়ি পৌঁছে গেছো। তোমার তিনটে রাস্তার মধ্যে অ্যাটলিস্ট
দুটো রাস্তা যদি ম্যাক্সিমাম কন্ডিশনে আমি দেখি দুটো রাস্তা খারাপ, যে কোনো একটা যদি ভালো হয় তুমি বাড়ি পৌঁছে যাবে। দ্যাট মিন্স এ বি সি তিনটের মধ্যে যদি কোনো একটা আমার ভ্যালু 1 থাকে, বাকিগুলো 0 থাক, তুমি কিন্তু আউটকামে 1 পাবেই পাবে, তাই নয় কি? হ্যাঁ এইখানেই দেখো, তোমরাই বলো আমি কোন এ বি সি এর মধ্যে কোন দুটোকে আমি 0 ধরবো। আমি ধরলাম A0 আর C0, ওকে। তাহলে আমি দেখি A0 প্লাস বিটাকে 1, সিটাকে 0, তাহলে 0 প্লাস 1 ইজিক্যাল টু 1। তার মানে কি আমার এ বি সি তিনটে রাস্তার মধ্যে এ রাস্তাটাও খারাপ, সি রাস্তাটাও খারাপ, কিন্তু শুধুমাত্র বি রাস্তাটা ভালো। তাই আমি কিন্তু দেখো আউটপুটে আমি 1 পেয়ে গেছি। দ্যাট মিন্স আমি ওই বি রাস্তাটা ধরে আমি বাড়িতে পৌঁছে গেছি, ঠিক কি না? এখন এই লজিকগুলো দিয়ে জাস্ট এটা ক্লিয়ার করো যে 1 প্লাস 1 ইজিক্যাল টু 1 কেন, 2 কেন নয়। এইবার আমি ধরলাম যে আমার তিনটে রাস্তায় যদি খারাপ হয়ে যায়, তাহলে আমি কি করব? আমি এই বিটাকেও 0 করে নেবো, আর বিটাকেও যদি 0 করে নিই তাহলে আমার আউটকাম টোটালি 0। দ্যাট মিন্স তিনটে রাস্তা যদি আমার খারাপ হয়, তাহলে আমি তিনটে রাস্তার কোনোটা দিয়েই আমি বাড়ি পৌঁছাতে পারবো না। আবার মনে করো তোমার তিনটে রাস্তাই ওকে আছে, তাহলে তিনটেই ইনপুট কত? 1 1 1, ঠিক তো? ঠিক তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ তাহলে তুমি তিনটে রাস্তার যে কোনো একটা ধরে তুমি বাড়ি মানে অবশ্যই পৌঁছাবে, হ্যাঁ কি না? তো বাড়ি পৌঁছানো মানেই তোমার স্টেটমেন্ট কোথায় চলে যাচ্ছে? 1। দ্যাট মিন্স ইউ আর ট্রু, তুমি পেরেছো, তুমি অ্যাচিভ করেছো। তাহলে আমি এখানে সেটাকে জাস্টিফাই করি এই y ইজিক্যাল টু a প্লাস বি প্লাস সি দিয়ে ফাংশনটা দিয়ে। তাহলে এর জায়গায় 1 বসাই, বি এর জায়গায় 1 বসাই, সি এর জায়গায় 1 বসাই। তাহলে তোমার আউটকাম কি বলো বলো বলো? ফাইনাল আউটকামটা কি বেরিয়েছিল? তুমি বাড়ি পৌঁছেছো, বাড়ি পৌঁছানোটাকে তুমি 1 আর 0 কোনটা ধরছিলে? বাড়ি পৌঁছেছো এটাকে 1 ধরছিলে নাকি 0 ধরছিলে? 1 তাহলে তোমার তিনটে রাস্তা ওকে আছে, তাহলে তুমি বাড়ি পৌঁছাচ্ছ, তোমার ফাইনাল আউটকাম কি বেরোচ্ছে? তুমি বাড়ি পৌঁছাতে সফল হয়েছো, বাড়ি পৌঁছেছো। সেটাকে কোন নাম্বার ডিফাইন করছে? 1 ডিফাইন করছে। 1 এইবার বুঝতে পেরেছো কেন 1 প্লাস 1 প্লাস 1 ইজিক্যাল টু 1 হলো? হ্যাঁ দাদা। এটা অঙ্ক নয়, তুমি এটা একটা স্টেটমেন্টকে জাজ করলে যে আমার এই কন্ডিশন ট্রু হলে তখন আমি আউটকাম কি পেতে পারি। দ্যাটস ইট। ঠিক আছে, আরেকটা রুল এরপর থেকে আমি নেক্সট ক্লাসে বোঝাবো বাকি রুলগুলো। আজকে আপাতত ধরে নাও ডিস্ট্রিবিউটিভ লর আমি একটা রুল বোঝালাম, এই রুলটা আমি নেক্সট দিন বোঝাবো। আজকে ক্লাস আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন অ্যান্ড সাপোর্ট। একটা কথা বলবো লাস্টে, তোমরা সবাই লেগে থাকো। কোথায় পড়ছো সেটা ব্যাপার না, কিন্তু পড়ছো কি না মানে সেটা ম্যাটার করে। পার ডে কিন্তু অ্যাটলিস্ট 50টা এমসিকিউ হবে। মানে আমি যা করেছি আমি ওটা বলছি, আমি মানে এইটাই করেছি। আমার সেলফ স্টাডি করেছিলাম, আমি জানতামও না কে কোথায় কত মানে কম্পিটিশান কোনো কোচিং ইনস্টিটিউশনেও পড়িনি। তাই আমি নিজে এই রুলটাই তৈরি করেছিলাম যে পার ডে 50টা এমসিকিউ মিনিমাম। শুরুর দিকে, শেষের দিকে ওটা 100টাতেও চলে গেছিলো। আমি কি তাহলে ধরতে পারি যে এটা হবে তোমাদের থেকে? হ্যাঁ দাদা হবে। ঠিক আছে, তাহলে তোমরা লিভ করতে পারো। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তাহলে লিভ নিয়ে নাও সবাই।